जी सर। Okay, thank you very much. Welcome to CSCA batch 3 in 2023. So, এই বছরের last batch as said by Atia. So, how many classes? কয়টা ক্লাস আপনারা করেছেন এই পর্যন্ত এই CSCA ব্যাচের? Sir, it will be fourth class. It will be fourth class. Okay, excellent. So, before this, you have attended already 3. So, let me share the screen. Then you can tell me whether it is visible or not. আবার আমি একটু করি। আসতেছে না মনে হয় না? না স্যার, আসেনি। আচ্ছা, ওকে, এখন আসবে হয়তো, দেখি। Is it visible now? Yes, sir. এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া Yes, sir. দেখা Yes, sir. যাচ্ছে। সো সিএসসি এর আজকে হলো, ওকে ফাইন, থ্যাংক ইউ। সো আজকে হচ্ছে ফোর্থ ক্লাস, সরি। সো আজকে আমরা ফান্ডামেন্টাল ইস্যুস এগুলো নিয়ে কথা বলবো। সো লেটস সি দ্য ফান্ডামেন্টাল ইস্যুস ইন সাপ্লাই চেইন, এগুলো নিয়ে আমরা কথা বলবো, ডিটেল ডিসকাশন করব। বিফোর দ্যাট আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ সাজেদুল করিম চৌধুরী। আমাকে প্রফেশনাল লাইফের লোকজন সাজেদ নামেই বলে। আমি কারেন্টলি কাজ করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাজ এ ডিরেক্টর অপারেশন হিসেবে। সো আই এম হ্যাপি দ্যাট এখানে ব্র্যাকের মতো কেউ কেউ আছে, আতিয়া বললো। So it covers all the universities, engineering background, private and public, all the universities are gathered here. So CSCA is such a platform. এখানে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাই বেশিরভাগ সময় আমরা দেখতে পাই, অনেকে আবার শেষের দিকে ইন্টার্নশিপ করছে, এরকম অনেকেই আমরা পাই। So first of all, from my side is congratulations to all of you to winning the Peter Tech যে অ্যাওয়ার্ড যেটাকে বলে। আপনারা যে কম্পিটিশন করেছেন, কেস কম্পিটিশনে ইউ হ্যাভ ওন দ্য আমি দি স্কলারশিপ প্রাইজ, বলতে আমি স্কলারশিপটাই মিন করছি। তো সেটার অংশ হিসাবে আপনারা এই সিএসসিএ কোর্সে অংশগ্রহণ করছেন। সো from that perspective, I would congratulate all of you because you have chosen a very right platform. So third year, final year এর শেষের দিকে যারা আছেন, you guys are actually thinking to start your professional life very soon. Very soon, within 1 or 2 years, you will embark upon your journey in terms of your professional career. So prior to that, to select this kind of professional course is always effective and handy. তো সেই অ্যাসপেক্টে আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই। ঠিক আছে? So let's move to our main content. So as I said, যে সাপ্লাই চেইনে আজকে আমরা কথা বলবো ফান্ডামেন্টাল ইস্যুস নিয়ে। যে কোনো সাবজেক্টই ইস্যু ছাড়া তো আর হয় না। ইস্যু আছে দেখি তো সলিউশন আছে। ইস্যু বা প্রবলেম যদি না থাকতো তাহলে তো প্রফেশনাল লোকজনকে আর হায়ার করতো না, তাই না? রিমোট কন্ট্রোল বাটন দিয়ে সবাই সবকিছু রিজার্ভ করে ফেলতো। ইস্যু প্রবলেম আছে বলেই প্রফেশনাল লোকজন আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন দ্য অর্গানাইজেশন। তো ফার্স্ট অফ অল, যে কোনো সাপ্লাই চেনের একটু ভিতরে যাওয়ার আগে আমি কয়েকটা কথা একটু বলে নিই ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো বিজনেসের দুইটা সাইড, একটা হলো ডিমান্ড সাইড আর একটা হচ্ছে সাপ্লাই সাইড। এইটা তো আমরা ক্লিয়ার এই জিনিসটা। যে কোনো বিজনেসের প্রথম হচ্ছে ডিমান্ড সাইড। ডিমান্ড সাইডটা যখন আসছে বিজনেসে, কারা ডিমান্ডটা ক্রিয়েট করে কোন একটা বিজনেসের পক্ষে? হু ক্রিয়েটস? একটা Customer. অর্গানাইজেশনে কোন, ডেফিনেটলি কাস্টমারের কাছ থেকে ডিমান্ড আসে, বাট একটা অর্গানাইজেশনের পক্ষে কারাই কাজটা করে ডিমান্ড ক্রিয়েট করার জন্য? মার্কেটিং টিম। মার্কেটিং এন্ড সেলস, এক্সেলেন্ট, ভেরি গুড অ্যান্সার। তারপর দ্য মোমেন্ট দ্য ডিমান্ড হ্যাজ অ্যাকচুয়ালি জেনারেটেড অর ক্রিয়েটেড ফর ইউর অর্গানাইজেশন অর ফর ইউর কোম্পানি, দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে সেই ডিমান্ডটাকে ফুলফিল করা। ধরেন আমি একজন ক্রেতা, আমি একজন কাস্টমার বা কনজিউমার, আমি এখন এইরকম একটা জিনিস চাচ্ছি, প্রোডাক্ট, তাই তো? দ্যাটস এ কাইন্ড অফ এ ডিমান্ড। সেই ডিমান্ডটা ক্যাপচার হলো থ্রু মার্কেটিং টিমের মাধ্যমে। তারপরে সেই অর্গানাইজেশন চিন্তা করলো যে এইটাকে ফুলফিল করার জন্য আমাদের সেই প্রোডাক্ট বানায় মার্কেটে ছাড়তে হবে, ম্যানুফ্যাকচারিং করতে হবে। দ্যাটস কল্ড সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট। যখন আপনি সেই প্রোডাক্টটা বানানোর কাজ শুরু করেন, বানানোর কাজ শুরু করতে গেলে আপনাকে র মেটেরিয়াল কিনতে হয়। কার কাছ থেকে আমরা র মেটেরিয়াল কিনি? একটু জাস্ট Supplier. ঝালাই করে নিচ্ছি আপনাদের সাথে, সাপ্লায়ারের কাছ থেকে। সাপ্লাই চেইনে কয়টা স্টেজ? হু ক্যান টেল হাউ মেনি স্টেজেস উইদিন সাপ্লাই চেইন? তাহলে আপনাদের কো রিলেট করতে বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে সাপ্লায়ার, তারপরে
ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার, তারপরে বলে যান। ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর, Yes, রিটেইলার, কাস্টমার। কাস্টমার, ভেরি গুড ফারজানা, ওয়েল সেড। সো কোথায় পড়াশোনা করছেন? আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল তো পরিচয় নেওয়া সম্ভব না, কারণ ইট উইল টেক লট অফ টাইম, অ্যাজ আতিয়া সেড 70 আপনার হচ্ছে নাম্বার। কোথায় পড়াশোনা করছেন আপনি স্যার ফারজানা? আমি আহসানুল্লাহ থেকে গ্রাজুয়েট। আমি রিসেন্টলি অ্যাকাউন্টস অফিসার হিসাবে স্মার্ট এএমআই কোম্পানিতে আছি। ওকে, সো অলরেডি ইউ হ্যাভ স্টার্টেড ইউর প্রফেশনাল জার্নি। ইয়েস স্যার। Fine, excellent. So past stages start from supplier, then manufacturer, then distributor, then retailer, and then finally customer. Okay? তো আমরা যখন বিজনেসে ডিমান্ড ক্রিয়েট হয়, তো ডিমান্ড ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমরা সেই ডিমান্ডটাকে ফুলফিল করার চেষ্টা করি। আমরা যখন ফুলফিল করার চেষ্টা করি মানে হচ্ছে আপনার সাপ্লাইকে এনশিওর করি। সাপ্লাই সাইডটা এনশিওর না করলে আপনি তো ডিমান্ডকে ফুলফিল করতে পারবেন না, রাইট? সো Yes, sir. বাজারে আপনার পণ্যের ডিমান্ড তৈরি হয়েছে, এখন আপনি র মেটেরিয়াল কিনবেন। র মেটেরিয়াল কেন? যে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে র মেটেরিয়াল লাগে। আপনি যদি রেডিমেড গার্মেন্টসে চাকরি করেন, আপনার ক্লথ লাগবে, তারপর সুতা লাগবে, রং লাগবে, তাই তো? এগুলো বেসিক জিনিস ছাড়া আপনি জামা কাপড় তৈরি করতে পারবেন না। বাটন লাগে, জিপার লাগে, অনেক কিছু লাগে। ইফ ইউ আর ওয়ার্কিং ইন এ এগ্রিকালচারাল বিজনেস, আপনি যদি আজকে প্রাণ আর ফেলে চাকরি করেন, ফুটিকা জুস, ওটা যদি আপনি বানাইতে চান তাহলে আপনার র মেটেরিয়াল হচ্ছে ম্যাঙ্গো পাল্প, তারপরে এখানে সুগার দিতে হবে, কিছু ওয়াটার অ্যাড করতে হবে, এইভাবে আপনি জুস তৈরি করবেন। দ্যাটস ইউর র মেটেরিয়াল। উইদাউট দিস র মেটেরিয়াল ইউ ক্যানট অ্যাকচুয়ালি প্রডিউস ইউর অ্যাকচুয়াল ফিনিশ গুডস। সো সাপ্লায়ার এন্ডের কাজ হলো র মেটেরিয়াল জোগাড় করা, জোগাড় করে সেটা ম্যানুফ্যাকচারিং স্টেজে নিয়ে আসা, মানে ফ্যাক্টরিতে আনা। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টু ব্রিঙ্গিং দ্যাট র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার স্টেজেস টু manufacturing stage? The only objective is to convert that raw materials into your desired finished goods. Okay? Desired Yes, sir. finished good তৈরি করা। আজকে যদি আপনি ইউনিলিভারে চাকরি করেন, ধরেন আপনি সাবানের ফ্যাক্টরিতে কাজ করেন, তাহলে আপনি সাবান বানাবেন। সাবান বানাইতে গেলে আপনার সাবানের র মেটেরিয়াল নিয়ে আসতে হবে, এনে আপনাকে সাবান বানাইতে হবে, রাইট? আজকে যদি আপনি নেসলেতে চাকরি করেন, হয়তো মিল্ক, সেই মিল্কের র মেটেরিয়াল আপনাকে জোগাড় করে আপনাকে মিল্ক বাজারজাত করতে হবে। ওকে? তো এইভাবে সো ডিফারেন্ট অর্গানাইজেশনের ফাইনাল প্রোডাক্ট বা ফিনিশ গুড এক একটা এক এক রকম। সেইটাকে তৈরি করার জন্য ওষুধ শিল্পে যারা কাজ করে, ওষুধ শিল্পের জন্য র মেটেরিয়াল জোগাড় করে ওষুধ বানাইতে হবে, বানায় আপনি বাজারে ছাড়বেন। ইউ ফার্স্ট অফ অল ইউ নিড টু একুয়ার অর প্রকিউর ইউর ডিজায়ার্ড র মেটেরিয়াল। কম্পোনেন্টস কিনতে হয়, অনেক সময় মেশিনারিজ কম্পোনেন্ট কিনতে হয়। এগুলি সবই হচ্ছে র মেটেরিয়ালের সাথে রিলেটেড জিনিস, যেগুলো আমরা সাপ্লায়ারের কাছ থেকে কিনে থাকি। ওকে? তারপরে আপনি আপনার ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং স্টেজে আপনার প্রোডাক্ট বা আপনার ফিনিশ গুড আপনি বানিয়ে ফেললেন। বানানোর পরে কি আমরা ফ্যাক্টরিতেই রেখে দিব, না মার্কেটে ডিস্ট্রিবিউশন করার জন্য পাঠাবো? মার্কেটে ডিস্ট্রিবিউট করার জন্য পাঠাবো। এই জন্যই হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে ডিস্ট্রিবিউটরের কাছে যাবে, তারপরে ডিস্ট্রিবিউটর কি করবে? ডিস্ট্রিবিউটর রিটেল, খুচরা দোকানদার যারা, তাদের কাছে আবার এটা বিক্রি করবে। সেই খুচরা দোকানে যে আমি আপনার মতন ক্লায়েন্ট বা কাস্টমার যে আমরা কি করব, এটা কেনার চেষ্টা করব। সো লাইক, যদি before coming to Brack University, I worked 20 years in British American tobacco. So our product was cigarette. তো সিগারেটের র মেটেরিয়াল কি? তামাক পাতা, টোবাকো লিফ, তারপর সিগারেটের পেপার, ফিল্টার। এগুলো ছাড়া তো একটা সিগারেট বানানো যায় না। সো আপনি উইদাউট টোবাকো লিফ ছাড়া সিগারেট বানাইতে পারবেন না। আজকে ব্রিটিশ আমেরিকান টোবাকো বলি বা জেটিআই বলি বা আবুল খায়ের বলি, যারা সিগারেট ইন্ডাস্ট্রিতে আছে, দেয়ার ফিনিশ প্রোডাক্ট ইজ সিগারেট। তো ওইটা যদি ফ্যাক্টরিতে বানায় বসা রাখে, এটা কোনো কনজিউম হবে না। এটাকে মার্কেটে নিতে হবে। মার্কেটে নিতে গেলে ডিস্ট্রিবিউশন চ্যানেল, মানে ডিস্ট্রিবিউটর হয়ে রিটেলারের মাধ্যমে আপনার এইটা কাস্টমার আপনার কিনবে। সো ঠিক আছে, মনে থাকবে এই জিনিসগুলি, ভেরি সিম্পল জিনিস বলতেছি যাতে আপনাদের কোরিলেট করতে সুবিধা হয়। সো ডিমান্ড, ওয়ান্স দ্য ডিমান্ড ক্রিয়েটেড ফ্রম ইউর বিজনেস, ডিমান্ড জেনারেশন হয়ে গেল। দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট আসপেক্ট ইজ টু প্রফেশনাল সাপ্লাই চেনের প্রফেশনাল যারা আছে তাদেরকে সেই ডিমান্ডটাকে ফুলফিল করা। কাস্টমারের রিকোয়ারমেন্ট আর ডিমান্ডটাকে ফুলফিল করাটাই হচ্ছে সাপ্লাই সাইড এনশিওর করার মাধ্যমে সেটা পূরণ করতে হয়। একটু আগে আমি যেভাবে এক্সপ্লেন করলাম, প্রথমে আপনাকে র মেটেরিয়াল কিনতে হবে, র মেটেরিয়াল কিনে আপনাকে ফিনিশ গুড বানাইতে হবে। তো সেটার জন্য আপনার ফ্যাক্টরিতে ক্যাপাসিটি বিল্ড করতে হবে, সাপ্লায়ারের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, সেগুলোকে কিনতে হবে, প্ল্যান করতে হবে। এই জন্য সাপ্লাই চেনের কতগুলি ইম্পর্টেন্ট প্রসেস আছে। প্রথমে হচ্ছে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে সোর্স করতে হয়। কি সোর্স করি আমরা? আমরা র মেটেরিয়াল কম্পোনেন্ট এগুলো সোর্স করি। যখন এটা করি, সোর্স করার পরে আমাদেরকে মেক করতে হয়, মানে বানাইতে হয়। সেই বানানোর কাজটা করে হচ্ছে ফ্যাক্টরিতে, যেটা ম্যানুফ্যাকচারিং স্টেজ।
তা যখন আপনার কোনো ফিনিশ প্রোডাক্ট বা আপনার ডিজায়ার্ড প্রোডাক্ট বানানো শেষ হয়ে গেল, তারপর এটাকে মুভ করাইতে হয়। মুভ করানো মানে হচ্ছে লজিস্টিক্যাল মুভ। ফ্যাক্টরি থেকে এটাকে আপনার মার্কেটে নিয়ে যেতে হবে। মার্কেটে নিয়ে যেতে হলে সেটা ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই নিয়ে রিটেলের কাছে পৌঁছে দিতে হবে, ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে রিটার্ন। কে বলতে পারবে রিটার্নটা কি? হু ক্যান টেল? এটা আরেকটা প্রসেস। কাস্টমার সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস যেটা। না, রিটার্ন প্রোডাক্টটাকে রিটার্ন করা হয়, এটা বলছি আমি, যেটাকে রিভার্সাল লজিস্টিক বলে। এটা কে বলতে পারবে? এটা দিয়ে কি বোঝাচ্ছি আমরা? হোয়াট ডাজ ইট মিন বাই রিটার্ন অফ ইউর প্রোডাক্ট ফ্রম দ্য মার্কেট প্লেস? এটা কি প্রোডাক্ট নিউ, মানে যে প্রোডাক্টটা ছিল এক্সিস্টিং যে প্রোডাক্ট, ওটাতে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, ওটাকে রি ইঞ্জিনিয়ারিং করার জন্য রিটার্ন করা হয়েছে। রিটার্নটা বেসিক্যালি করা হয় কোয়ালিটি ফল্ট যদি থাকে, যদি আপনার স্পেক আউট অফ স্পেক হয়, তারপর যদি ড্যামেজ হয় আপনার প্রোডাক্ট, এবং আপনার যদি শেলফ লাইফ ওভার হয়ে যায়, তাহলে আপনাকে সেটা মার্কেট থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে। দ্যাটস কল রিভার্সাল প্রসেস অথবা রিটার্ন প্রসেস। মনে থাকবে? সো 5টা কি প্রসেসেস উইদিন সাপ্লাই চেইন। ফার্স্ট ইজ প্ল্যান, তারপরে সোর্স, তারপরে মেক, তারপরে মুভ, এন্ড ফাইনালি রিটার্ন। সো এটা একটু প্রিএমবেল দিয়ে নিলাম সো দ্যাট আমাদের যাতে স্লাইডগুলির কন্টেন্ট বুঝতে আপনাদের সুবিধা হয়। সো নাও ডিমান্ড বুঝতে গেলে কতগুলি কমন টার্ম বুঝতে হবে। প্রথম দেখেন কি বলা আছে কিনা। অর্ডার কোয়ালিফায়ার্স, দোজ ক্যারেক্টার, অর্ডার কোয়ালিফায়ার হলো ওই ধরনের ক্যারেক্টার দ্যাট গেট পটেনশিয়াল কাস্টমার টু কনসিডার বাইং ইউর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। আপনার অর্ডারটা কোয়ালিফাই করলো কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? যখন এই ক্যারেক্টারিস্টিক্স গুলি আপনার যদি থাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে, যেটা আমি অ্যাজ এ কাস্টমার আমি হ্যাপি হয়ে সেটাকে আমি কেনা শুরু করি, দ্যাটস ওয়াই অর্ডার কোয়ালিফাই করবো। আর আমি অর্ডার দিলাম, আমি শেষে ক্যান্সেল করে দিলাম, দ্যাট মিনস আই এম নট হ্যাপি উইথ ইউর প্রোডাক্ট। Probably I am asking little more feature in your product, which is actually absent in your product, which actually I am getting in your competitive product. So আমি আপনার অর্ডারটাকে ফাইনালি কোয়ালিফাই করলাম না, অর্ডারটাকে ক্যান্সেল করে দিলাম, রাইট? সেকেন্ড ইজ অর্ডার উইনার, দোজ ক্যারেক্টারিস্টিক্স, ওই ক্যারেক্টারিস্টিক্স গুলি দ্যাট পারসুয়েট করে, প্রভাবিত করে কাস্টমারকে টু চুজ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ওভার ইউর কম্পিটিশন। বাজারে তো অনেক ধরনের প্রোডাক্ট আছে, সিগারেটের ক্ষেত্রে অনেক ধরনের প্রোডাক্ট আছে না? তারপরে তো প্রিমিয়াম ইয়েতে মানুষ কোনটা পছন্দ করে? বেশিরভাগই বিএনএইচ পছন্দ করে, কারণ ওইটাই মার্কেটে ওভার জেটিআই থেকে অনেক বেশি উইনার, অর্ডার উইনার হিসাবে তার এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা যারা স্মোকার তারা ওইটাকে প্রেফার করে। তারপর বাজারে ধরেন লাক্সের কেন এত ডিমান্ড? বিকজ ইট হ্যাজ গট সাম ক্যারেক্টারিস্টিক্স দ্যাট অ্যাকচুয়ালি পারসুয়েটেড দ্য কাস্টমার টু চুজ আদার প্রোডাক্টস। মিনস আরো সাবান থাকার পরও লাক্সটা বেশি চলে, এই জন্য এটা অর্ডার উইনার। আবার আপনি যদি পানির ক্ষেত্রে যান, মামের পানি, ফ্রেশের পানি, মাম কিন্তু খুব ভালো চলে, কারণ এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে মাম বোতলের পানিতে যেটা যারা এরকম বাজারে যত পানি যারা কিনে খায় তারা হয়তো অন্যগুলির তুলনায় এটাকে প্রেফার করে। ওকে, আবার ব্র্যান্ডের দোকানগুলিতে আসেন, ধরেন কেউ ইয়েলোর প্যান্ট পছন্দ করে ওভার টু আদার ব্র্যান্ড আইটেমস, কারণ এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হলো ওই পার্টিকুলার সেগমেন্টের কাস্টমারকে সে প্রভাবিত করতে পারে ওই ক্যারেক্টারিস্টিক দিয়ে। সো ব্যাকলগ হচ্ছে অল অর্ডারস, কাস্টমার অর্ডার দ্যাট হ্যাভ নট শিপ, যেটা শিফট হয়নি, ব্যাক অর্ডার ব্যাকলগে আছে। ব্যাকলগ বলি না আমরা, আগে ভাইয়া আপনার ব্যাকলগ ক্লিয়ার করেন তারপরে আপনি কারেন্ট কাজটা করেন। আপনি এত কাজ জমায় ফেলছেন, ব্যাকলগ গুলি আগে ক্লিয়ার করেন। অথবা কোনো স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আপনি তো আগের অ্যাসাইনমেন্ট গুলি করেন না, ওইটা ব্যাকলগ হিসেবে আছে, ওইটাকে ক্লিয়ার করে আসেন, দেন কারেন্ট অ্যাসাইনমেন্টটা করেন। সো ইনক্লুডস পাস্ট ডিউ, কারেন্ট এন্ড ফিউচার অর্ডার। পাস্ট ডিউটাকে ক্লিয়ার করবেন, কারেন্ট এবং ফিউচার অর্ডারে আসবেন আপনি, ঠিক আছে? অলরাইট, সো কন্টিনিউস ফান্ডামেন্টাল ইস্যুস। ব্যাক অর্ডার, এ পাস্ট ডিউ অর্ডার ফর এন আইটেম উইথ ইনসাফিসিয়েন্ট ইনভেন্টরি অর সাম আদার প্রবলেম। এই ব্যাক অর্ডারটা কেন হয়েছে? কারণ কারণ আপনার প্রপার ইনভেন্টরি ছিল না। ইনভেন্টরি ইনসাফিসিয়েন্ট হওয়ার কারণে বা আদার কোনো সমস্যার কারণে আপনার এই ব্যাক অর্ডারটা হয়ে গেছে। ইনভেন্টরি কি, কে বলতে পারবে? হোয়াট ইজ ইনভেন্টরি? প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টটা বানাই এটি কিন্তু বেসিক্যালি ইনভেন্টরি হিসাবে আমাদের কাছে থাকে, ওয়্যারহাউসে থাকে, ফ্যাক্টরিতে থাকে, ওইটি আমরা বাজারে বিক্রির জন্য পাঠাই। আপনার ইনভেন্টরি ছিল না, আপনার প্রচুর ডিমান্ড আছে জেপিজিএল সিগারেটের, বাট আপনার কাছে ইনভেন্টরি নাই, এই জন্য বাজারে আপনি বিক্রি করতে পারছেন। এক্সাম্পল, আপনার হয়তো ডোভ সাবানের অনেক ইনভেন্টরি ডিমান্ড আছে, বাট ইনভেন্টরি না থাকার কারণে ডোভ সাবান বিক্রি হচ্ছে না, তো ওই জায়গাটা পুরোটাই লাক্স সাবান নিয়ে ফেলতেছে। এরকম অনেকটা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, যেটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ডিমান্ড,
ডিমান্ড নট রিলেটেড টু দ্য ডিমান্ড ফর এনি আদার প্রোডাক্ট। অন্য প্রোডাক্টের ক্ষেত্রে ডিমান্ডের সাথে এটার কোনো রিলেশনশিপ নেই। এন্ড আইটেমস ফর এ কাস্টমার, যে কোনো কাস্টমার একটা এন্ড আইটেম যেটা সে ফাইনাল প্রোডাক্ট হিসেবে পায়। স্পেয়ার এন্ড রিপ্লেসমেন্ট পার্টস ইফ ইজ সিগনিফিকেন্ট ডিমান্ড, যদি এটার সিগনিফিকেন্ট থাকে রিপ্লেসমেন্ট পার্টস, স্পেয়ার পার্টস, মেশিনারি আইটেমস এর জন্য, সেটাও ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। শুধু ওইটারই ডিমান্ড হয়, এটা এমন না যে এটাকে আনতে হলে আরো 3টাকে যোগ করে আনতে হবে, এটা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে এটাকে ট্রিট করা হয়। মাস্ট বি ফোরকাস্ট, ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড মাস্ট বি ফোরকাস্ট করতে হবে, ঠিক আছে। ডিপেন্ডেন্ট ডিমান্ড, যে ডিমান্ডটা ডিমান্ড আছে, ডিমান্ড রিলেটেড টু দ্য ডিমান্ড ফর দ্য আদার প্রোডাক্ট, আদার প্রোডাক্টের ডিমান্ডের উপরে এই ডিমান্ডের আসলে নির্ভরশীলতা আছে, এই জন্য এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ডিমান্ড। যেমন হচ্ছে কম্পোনেন্টস অফ এন এন্ড আইটেম, যে কোনো একটা, যেমন ধরেন সিগারেট যখন আপনি বানান তখন তামাক পাতা লাগে, এটা হলো সিগারেট বিক্রির সাথে হলো তামাক পাতার ডিপেন্ডেন্সি আছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। এবং কতটুকু ফিল্টার লাগবে, সিগারেট কত স্টিক্স, বিলিয়ন স্টিক্স বানানো হবে, সেটার সাথে এটা একটা ডিপেন্ডেন্সি আছে। কত বোতল আপনি ফ্রুটিকা বিক্রি করবেন, সেটার সাথে আপনার ম্যাঙ্গোর পাল্পের একটা সম্পর্ক আছে, ডিপেন্ডেন্সি আছে। ওইটার নির্ধারণ না হলে আপনি কতটুকু ম্যাঙ্গো পাল্প কিনবেন সাপ্লায়ারের কাছ থেকে, সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না। ক্যান বি ক্যালকুলেটেড এমআরপি, এমআরপি মানে হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। যখন ডিপেন্ডেন্ট ডিমান্ড হয় তখন আমরা কম্পোনেন্ট গুলিকে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট হিসেবে ক্যালকুলেট করি, কারণ এটা ক্যালকুলেট এই জন্যই করতে হয় কারণ ফাইনাল এন্ড প্রোডাক্টের উপর এটার একটা রিলেশনশিপ আছে। আপনি ফাইনাল এন্ড প্রোডাক্ট হচ্ছে আপনার ব্লেজার, নাম্বার অফ ব্লেজার আপনাকে বলে দিচ্ছে যে 5000 পিস ব্লেজার দিতে হবে, 5000 পিস ব্লেজার করতে হলে আপনার কাপড় লাগবে, সুতা লাগবে, বাটন লাগবে, অনেক কিছু লাগবে। তো সেগুলো হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ডিমান্ড, ওই কম্পোনেন্ট গুলি মিলেমিশিয়ে আপনাকে একটা ব্লেজার তৈরি করতে হবে। রাইট? ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। ডিমান্ড ম্যানেজমেন্ট, নাও উই আর টকিং অ্যাবাউট ডিমান্ড। প্রথমে আমরা ডিমান্ডের কথা বললাম, সাপ্লায়ারের কথা বললাম। সাপ্লায়ার আমি জাস্ট ভার্বালাইজ করেছি যে ডিমান্ড ক্রিয়েট হওয়ার সাথে সাথেই ইম্পর্টেন্ট কাজ হলো ডিমান্ডটাকে ফুলফিল করা, মানে হলো সাপ্লাই সাইড এনশিওর করে আপনাকে ডিমান্ডটাকে ফুলফিল করতে হবে। নাও উই আর টকিং অ্যাবাউট ডিমান্ড ম্যানেজমেন্ট, ডিমান্ডটাকে কিভাবে ম্যানেজ করতে হয়। মার্কেটিং এন্ড সেলস প্রাইমারিলি এটা ম্যানেজ করে, রাইট, ডিমান্ড ম্যানেজমেন্ট। সাপ্লাই চেনের প্রফেশনালরাও ডিমান্ড ম্যানেজমেন্টের অংশ নাওয়াডেজ। একসময় মনে হতো যে শুধু এটা মার্কেটিং এর কর্মকাণ্ড, ইয়েস, প্রিডমিনেন্টলি এটা মার্কেটিং এর কর্মকাণ্ড, বাট এখন সাপ্লাই চেন পিপলরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিমান্ড ম্যানেজমেন্টে। প্রাইসিং এন্ড প্রমোশন, এটার ভূমিকা আছে কি নাই ডিমান্ড ম্যানেজমেন্টে? হু ক্যান এক্সপ্লেইন? জি স্যার আছে। প্রাইসিং এন্ড প্রমোশন কিভাবে ডিমান্ড ম্যানেজমেন্টকে প্রভাবিত করে? হু ক্যান এক্সপ্লেইন? কি পারবেন ভলান্টিয়ার? প্রমোশন স্যার, আমরা যে ডিসকাউন্ট, যদি কোনো প্রোডাক্ট এমন হয় যে ডিসকাউন্ট দেওয়া হবে বা বাই টু গেট ওয়ান ফ্রি বা বিভিন্ন ক্যাম্পেইন করা হবে, সেক্ষেত্রে প্রমোশনটা হিউজ ডিমান্ড জেনারেট করবে, একটা ট্রাফিক জেনারেট হবে। মার্কেটিং মিক্সের জি বলেন। মার্কেটিং মিক্সের অন্যতম একটা পি হচ্ছে প্রমোশনস। তো প্রমোশন জিনিসটাকে যদি অ্যাওয়ারনেস বা ফানেলের মধ্য দিয়ে মার্কেটিং যে সেলস ফানেল আছে ওটার মাধ্যমে ডিমান্ডটা ক্রিয়েট হয়। অ্যাবসলিউটলি ওকে। মার্কেটিং এর 4টা বা 5টা পির ভিতরে অন্যতম 2টা পি হচ্ছে প্রাইসিং এন্ড প্রমোশন, প্রোডাক্ট পজিশনিং, প্রাইসিং, প্রমোশন। সো কেউ 4P বলে, কেউ 5P বলে, অসুবিধা নেই। তো অন্যতম 2টা পি হচ্ছে প্রাইসিং এন্ড প্রমোশন। আজকে যদি প্রাইসিং আমি বাড়িয়ে দিই তাহলে ডিমান্ড করবে না বাড়বে? ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? কমবে স্যার, কমবে। আবার যদি আমি ডিসকাউন্টেড প্রাইস অফার দেই, তাহলে বেড়ে আমি যাবে। একটা সেলস অফার দিলাম 20% ফ্ল্যাশ সেল অন অল প্রোডাক্ট ইন মাই ব্র্যান্ড, আপনার ডিমান্ড বেড়ে যাবে, হুড় করে ডিমান্ড বাড়বে। আবার আপনি প্রাইস যদি আমি বাড়িয়ে দিই তাহলে ডিমান্ড কমবে, আর যদি আমি ডিসকাউন্টেড প্রাইস দিই তাহলে হুড় করে বাড়বে ডিমান্ড। আপনি প্রাইস ডিডাকশন দিচ্ছেন, সেলস অফার দিচ্ছেন। তো সেম ভাবে প্রমোশনাল অ্যাক্টিভিটি যদি আপনি বিভিন্ন ভাবে করেন, এটা ডিমান্ড হাইকে সাহায্য করে, ডিমান্ড আপসার্জ হয়। আর যদি কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস নাই, কিচ্ছু নাই, মনোটোনাস ডাল মার্কেট, তখন দেখবেন যে ডিমান্ড একটা পর্যায়ের পরে স্ট্যাটিক হয়ে গেছে, আর ডিমান্ড বাড়বে না, রাদার ইট উইল স্টার্ট ডিক্লাইনিং। তো সেলস এন্ড অপারেশন ফাংশন, যখনই আপনি ডিমান্ড ম্যানেজমেন্টের কোশ্চেন আসবে তারপরই আসবে সেলস এন্ড অপারেশন ফাংশন। সেলস করা এবং সেটাকে বিক্রি করতে গেলে কি করতে হয়, আমাদেরকে কি করা লাগে? অপারেশন ফাংশন দিয়ে সেটাকে সাপ্লাই দিতে হয়। কনফ্লিক্টিং ইনসেন্টিভস হিস্টোরিক্যালি, এই সেলস এন্ড অপারেশন ফাংশন ট্রেডিশনালি সবসময় একে অপরের সাথে মারামারি করতো, হিস্টোরিক্যালি সবসময় কনফ্লিক্ট থাকতো। মার্কেটিং বলবো এত বিক্রি করে দাও, এত বেচতে হবে,
অপারেশন বা তখন তো সাপ্লাই চেইন বলতো না, তখন অপারেশন বলতো। অপারেশনস পিপল বলতো আমার এত র মেটেরিয়াল নাই, ফ্যাক্টরিতে ক্যাপাসিটি নেই, আমি এত প্রোডাকশন দিতে পারবো না, আমি এত ভলিউম আমি দিতে পারবো না। সো এটা নিয়ে সবসময় একটা মারামারি হতো। তো সেলস হ্যাভ রেভিনিউ গোল। আমাদের সেলস টিমের যারা কাজ করেন, যে সমস্ত সহকর্মী ভাইরা বা কলিগরা, তাদের কাজ হলো রেভিনিউ বাড়ানো, ঠিক আছে, অর্গানাইজেশনের জন্য। অপারেশন হ্যাড কস্ট রিডাকশন গোল। অন দি আদার হ্যান্ড, অপারেশনের হচ্ছে কস্টটাকে কমানো, এটা হচ্ছে তাদের গোল। একজন বাড়াইতে চায়, একজন কমাইতে চায়। প্ল্যানিং ওয়াজ ডান ইন আইসোলেশন। ওই সময় হিস্টোরিক্যালি এই প্ল্যানিংটা যে যার মতন করতো, অ্যাজ এ সাইলো বেসড মেন্টালিটি। মার্কেটিং তার মতন প্ল্যান করে বলে দিত আমি এত স্টিক্স বিক্রি করবো, এত বিলিয়ন স্টিক্স, অথবা এত পিস অফ বটলস, অথবা এত নাম্বার অফ পিস অফ সোপ, অথবা এত পিস অফ শার্ট, অথবা এত পিস অফ ব্লেজার, উইদাউট কনসাল্টিং with the colleagues of corporation, whether they have the capacity in the factory or their supplier have the capacity to furnish the required amount of raw material. কারণ র মেটেরিয়াল আসতে পরি সেটাকে কনভার্ট করি আমি ফিনিশ গুডসে নিব। আমি র মেটেরিয়াল আনলাম, ফিনিশ গুড বানাবো, কিন্তু আমার ফ্যাক্টরিতে সেই ক্যাপাসিটি নাই, যে ক্যাপাসিটিতে ভলিউম প্রোডাকশন করে মার্কেটে বিক্রি করার জন্য মার্কেটিং আমাকে চাপ দিচ্ছে। সো কেন এইগুলি হইতো? কারণ প্ল্যানিং যে যার মতন করছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না। They didn't talk to each other. So that's called it is planning done in isolation. বিচ্ছিন্নভাবে আপনি আপনার প্ল্যান করতেছেন। আমি আমার মতন প্ল্যান করছি, আমি জানি না, আমি মার্কেটিং ডিরেক্টর, আই এম সেটিং মাই ওন প্ল্যানিং এন্ড গোল উইদাউট কনসাল্টিং উইথ মাই colleagues or the supply chain director and his other colleagues. So তাইলে যা হবে, প্ল্যানিং আমি আমার মতন করব। একটা পর্যায়ে সাপ্লাই চেইন বলবে আপনি তো আমাদের সাথে কথা বলেন নাই, so you are not in a position to furnish you raw material, অথবা ফ্যাক্টরি ক্যাপাসিটি নাই, আমি এত ভলিউম দিতে পারবো না, it will be 20% less. So conflicts often occur, এবং as a result কি হইতো, ম্যাক্সিমাম সময় বা invariably conflicts occur. Every now and then conflicts occur. কাদের ভিতরে? সেলস এন্ড অপারেশন টিমের ভিতরে। ক্লিয়ার হইছে? সেলস হলো বেচা বিক্রি বাড়াবে, তার কাজই হলো এটা, বেচা বিক্রি বাড়লেই রেভিনিউ বাড়বে, রেভিনিউ বাড়লে মার্কেট শেয়ার বাড়বে, এগুলো সব। বাট এদিক দিয়ে অপারেশনের আবার মারামারি হচ্ছে, কস্ট কমাইতে হবে। দুইটা গোলকে যখন আপনি একটা জায়গায় না নিয়ে আসবেন, তখন কেউ কারো ফুল বেনিফিটটা ফায়দা নিতে পারবে। তো ডিমান্ড ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ফরকাস্টিং দ্য ডিমান্ড ফর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস এন্ড প্ল্যানিং হাউ টু মিট দেম। সিম্পল, ডিমান্ড ম্যানেজমেন্ট একটা প্রসেস যেটাকে ফোরকাস্টিং করা, ডিমান্ডটাকে, প্রোডাক্ট এবং সার্ভিস কত বিক্রি হবে, এবং সেটাকে এমনভাবে প্ল্যান করা যাতে আপনি সেটাকে মিট করতে পারেন, রাইট? টু প্রপারলি ম্যানেজ ডিমান্ড, কোম্পানিজ নিড টু লুক অ্যাট মেনি ফ্যাক্টর। কি কি জিনিস তারা দেখতে হয়? অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসতে পারে। কি কি ফ্যাক্টর? ফার্স্ট, প্রথম যেটা বলছে, দে নিড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কাস্টমার্স। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট বুঝতে হলে, অর্গানাইজেশনে যারা ডিমান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে তাদেরকে ফার্স্ট অফ অল দে নিড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কাস্টমার। কাস্টমারকে বুঝতে হবে হোয়াট ডু দেয়ার কাস্টমার্স ওয়ান্ট। আমি এই জন্য এটাকে ব্লু করে রেখেছি, কি তারা চায় এজ এ কাস্টমার। দে অলসো নিড টু কনসিডার মার্কেটিং। মার্কেটিং কনসিডার করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু সেল প্রোডাক্টস, মোর প্রোডাক্টস, you might increase your commercialization of your product. Commercialization বাড়াইতে হবে। Companies might even influence demand by their prices and promotion. একটু আগে যেটা আমরা আলাপ করেছিলাম, একটা অর্গানাইজেশন যদি রাইট প্রাইস দেয়, রাইট প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে, তাহলে সে তার ডিমান্ডটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। এই কথাটাই বলা হয়েছে। এখন আমরা কথা বলবো এসএনওপি নিয়ে। কে শুনেছেন হোয়াট ইজ এসএনওপি? ইজ এনিবডি হার্ড এসএনওপি? কি হয় এসএনওপি তে? কি হয়? Sales and operation planning. SNOP means sales and operation planning. Sales and operation planning. ঠিক আছে? Sales and operation planning is a methodology for bringing the two functions বা two factions, যে দলাদলি, দুইটা ফাংশনকে নিয়ে আসা, দুইটা ফ্যাকশনকে নিয়ে আসা, সেলস এন্ড অপারেশনের যে দলাদলি সেটাকে টুগেদার করে নিয়ে আসা ইন এ মান্থলি প্ল্যানিং সাইকেল। It's a forum, it's a business forum, absolutely important business forum. The multinational companies have started this SNOP forum in terms of their execution 20, 25 years back, 30 years back. Now, বড় বড় লোকাল কংগ্লোমারেট তারাও SNOP forum বা SNOP এই যে প্রসেস, প্ল্যানিং সাইকেল প্রসেসটাকে ডেপ্লয় করার চেষ্টা করতেছে, অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে, because it has got manifold advantages. The goal is to agree, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, একটু খেয়াল রাখেন। The goal is to agree
to a monthly plan which balances কি করে balance করে supply and demand কে both parties sign off on this and it has the approval of the top management কারণ এসএনওপি ফোরামে যে কোনো অর্গানাইজেশন বা বিজনেসের ম্যানেজিং ডিরেক্টর বা সিইও বসে ওখানে মার্কেটিং ডিরেক্টর বসে ফাইন্যান্স ডিরেক্টর বসে অপারেশন ডিরেক্টর অর সাপ্লাই চেইন ডিরেক্টর বসে দিস 4 guys আর মাস্ট তাহলে ওখানে আপনারা যতই ডিবেট করেন মারামারি করেন তর্কাতর্কি করেন দিনের শেষে আপনারা একটা ফিগার বা একটা প্ল্যানিং এ সাইন অফ করতে হবে এটা 30 বছর আগে ছিল না তখন যে যার মতো মার্কেটিং বলছে আমাকে এত বিক্রি করতে হবে উইদাউট কনসালটেশন উইথ দি অপারেশন গাই অর সাপ্লাই চেইন গাই ওই সময় তো সাপ্লাই চেইন কনসেপ্ট এইভাবে ছিল না তো দ্যাটস ওয়াই অবভিয়াস কনফ্লিক্ট অ্যারাইজেস আমাদের সাথে কথা না বলি তো আপনি এত ব্যাচে বিক্রি ফোরকাস্টিং দিচ্ছেন হ্যাভ ইউ চেকড উইথ আস whether we can supply the raw material according to your plan or our factory has the capacity right capacity to produce your desired volume so that you can sell everything into the marketplace you haven't discussed with us যেহেতু ডিসকাস করেন নাই এই কারণে তখন কনফ্লিক্ট হইতো অবভিয়াস রিজন ইজ দ্য কনফ্লিক্ট যেটা আমরা আগে স্লাইডে আলাপ করে আসলাম কারণ প্ল্যানিংটা আইসোলেশন হইতো but this SNOP forum is such a forum it brings all the important parties onto the same table so that each and everyone understand each other marketing can understand the pain constraint challenges from their supply chain colleagues and is vice versa in that particular forum everybody is talking each other open discussion I am highlighting my pain point and I need some help from marketing guys so that everybody on the same page to understand what is happening if there is a real constraint in the factory what help you need investment bringing the machineries tell us because we don't need to lose our market share into the marketplace so এই ধরনের একটা ফোরামে সবাই মিলে মিশে এটাকে সিদ্ধান্ত নেওয়া হয় this is not to say that there is no flexibility if things change drastically in the short term certainly the company must respond as the best এখানে যে ফ্লেক্সিবিলিটি নাই সেটা না যে কোনো শর্ট টার্মের ভিতরে আপনার ডিমান্ড বেড়ে যেতে পারে ডিমান্ড ফল করতে পারে সো এটা উচিত এই ধরনের একটা ফোরামের মধ্যে সেলস এন্ড অপারেশনকে ব্যালেন্স করে একটা রাইট সিদ্ধান্ত নেওয়া রেসপন্স করা এ মেজর কোয়ালিটেটিভ বেনিফিট অফ SNOP ইম্পর্টেন্ট লাইন প্রসেসের বেনিফিট কি ইজ দ্য র্যাপো সুসম্পর্ক ডেভেলপ করা বিটুইন দ্য সেলস অ্যান্ড অপারেশন ফক্স বা কলিগদের মাধ্যমে এবং সেলসের কলিগদের মাধ্যমে একটা ভালো রিলেশনশিপ ডেভেলপ করা সো দ্যাট ইচ এন্ড এভরিবডি আন্ডারস্ট্যান্ড ইচ আদার I must understand as an operational guy or a supply chain guy the pain point of my colleagues from marketing and is vice versa. Each has a better understanding of the problems the other faces. যখনই আমরা এরকম খোলামেলা ভাবে আলাপ করব তখনই we understand each other's problem. That means the pain point. আপনার pain point কোথায়? Then come to the solution. আপনি কি আমার কোনো হেল্প লাগবে? বলেন কি হেল্প আমি আপনাকে করতে পারি? A spirit of cooperation or collaboration to solve or resolve common problems replacing finger pointing of the past এই সমস্ত ফোরামে আসেন আমরা আলোচনা করে ফাইন্ড আউট চ্যালেঞ্জেস থাকবে হাউ টু নেভিগেট দ্য চ্যালেঞ্জেস বটলনেকস থাকলে আপনার হাউ টু রিমুভ দ্যাট বটলনেকস লেটস ডিসকাস টুগেদার লেটস ওয়ার্ক টুগেদার লেটস ফাইন্ড আউট সাম ইনিশিয়েটিভ লেটস ডু দ্য ইনভেস্টমেন্ট only then we can remove the bottlenecks together rather than finger pointing to each other অতীতে কি হতো এর দোষারোপ করতো মার্কেটিং বেচতে না পারলে সাপ্লাই চেইন কে বা অপারেশন কে বলতো ওরা তো পারে নাই দিতে এইজন্য আমি বেচতে পারিনি রাইট সো দিস ফিঙ্গার পয়েন্টিং অফ ইচ আদার চান্সেস আর ভেরি লেস ইন দিস কাইন্ড অফ ফোরাম ক্লিয়ার হয়েছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড SNOP সেলস এন্ড অপারেশন প্ল্যানিং ক্রিয়েশন অফ সেলস এন্ড অপারেশন প্ল্যানিং কিভাবে ক্রিয়েট করা হয় দেখেন এই বুলেট পয়েন্ট গুলিও ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম formal business process with monthly review cycle প্রতিদিনই monthly review cycle হয় but this is a business process or forum volume not mix এখানে ভলিউমটাকে মিক্স করা হয় না আলাদাভাবে দেখা হয় প্রত্যেকটা আলাদা SKU অনুযায়ী both product and financial units এখানে প্রোডাক্ট এবং ফাইন্যান্সিয়াল ইউনিট গুলিও আলোচনা করা হয় বা দেখা হয় ব্যালেন্স ফাইনালি যেটা করে SNOP forum ব্যালেন্স করে ডিমান্ড এন্ড সাপ্লাই অফ প্রোডাক্ট ফ্যামিলিজ ডিফারেন্ট প্রোডাক্ট ফ্যামিলির ডিমান্ড এবং সাপ্লাইকে ব্যালেন্স করে হোয়াট ইজ প্রোডাক্ট ফ্যামিলি যেমন B&H ইজ এ ফ্যামিলি পেনসন এন্ড হেজেস এটার ভিতরে ফুল ফ্লেভার আছে ব্লু গোল্ড আছে সুইচ আছে আবার লাক্সাবান ইজ এ ফ্যামিলি এটার ভিতরে ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার আছে রোজ ফ্লেভার ইয়া পিঙ্ক ফ্লেভার ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভার আছে আপনি ধরেন মামের বোতল কিনবেন মাম ইজ এ ফ্যামিলি বাট এটার ভিতরে অনেক ধরনের ভেরিয়েশন আছে না কি ধরনের একটা জাম্বো সাইজ দ্যাটস কল্ড ডিফারেন্ট SKU একটা 1 লিটার একটা 500 ml সো আসলে ফ্যামিলি হচ্ছে মাম বাট এটার ভিতরে প্রোডাক্ট ফ্যামিলির ভিতরে ডিফারেন্ট
এসকিউ আছে, এইটাকেই এসকিউ অনুযায়ী, প্রোডাক্ট ফ্যামিলি অনুযায়ী বা এসকিউ অনুযায়ী ডিমান্ড এন্ড সাপ্লাইকে ব্যালেন্স করাটা হচ্ছে এসএনওপি ফোরামের একটা অন্যতম উদ্দেশ্য। সো ব্যালেন্স ডিমান্ড এন্ড সাপ্লাই, সাপ্লাই ইনপুট, আমরা যখন ব্যালেন্স করতে চাই ডিমান্ড এন্ড সাপ্লাই, তখন প্রথমে কি আসে? সাপ্লাই ইনপুট। সাপ্লাই ইনপুট হচ্ছে প্রোডাকশন অর্ডার, কত প্রোডাকশন পাইতেছেন সেই অনুযায়ী সেই অর্ডারটাকে আপনার রিসিভ করে সেটাকে যোগান দেওয়া। পারচেজ অর্ডার, আপনাকে কতটুকু পারচেজ করতে হবে ফ্রম ইউর সাপ্লায়ার, ইউর র মেটেরিয়াল এন্ড আদার থিংস, এন্ড ইনভেন্টরি, কতটুকু ইনভেন্টরি রাখবেন, স্টকটা কতটুকু রাখবেন আপনার কাছে। ডিমান্ড ইনপুট কি? অ্যাকচুয়াল অর্ডার, অ্যাকচুয়াল অর্ডার আপনাকে জানাইতে হবে। আর ডিমান্ড ফোরকাস্ট, পরবর্তী সাইকেলের জন্য ডিমান্ড ফোরকাস্ট, যেটা অ্যাকচুয়ালি আপনি ডিমান্ড দেখে ফেলছেন সেটা তো অ্যাকচুয়ালি আপনি করবেন। আগামী 6 মাসের আবার একটা ডিমান্ড ফোরকাস্টিং আপনাকে দিতে হবে। এগুলো হচ্ছে ইনপুট। এই ইনপুটগুলি যদি না দেয় তাহলে এসএনওপি ফোরাম ভালোভাবে কাজ করতে পারবে না। তো চ্যালেঞ্জেস টু কিপ ব্যালেন্স, এই ব্যালেন্সটা করা যত মুখে সোজা, আসলে বাস্তবতা ইজ ভেরি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? দিস 3 আর দ্য এক্সাম্পল। এগুলো অনেক সময় ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। Challenging is to keep the balance is difficult because of this following 3 reasons. Customers change order. কাস্টমার অর্ডার সব কোনো সময় এক থাকে না, কাস্টমার অর্ডার চেঞ্জ হয়। চেঞ্জ হইলেই সেটার ইম্প্যাক্ট পড়ে ইন টার্মস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই ম্যানেজমেন্টে। অপারেশন এন্ড সাপ্লায়ার এক্সপিরিয়েন্স প্রবলেম, সাপ্লায়ারের বিভিন্ন কারণে অপারেশনের এই ধরনের বাজে এক্সপিরিয়েন্স হয়, অনেক সময় সাপ্লায়ার দিতে পারে না। সাপ্লায়ার তার সাপ্লায়ারের কাছ থেকে যখন মালামাল নিয়ে আসে, র মেটেরিয়াল আনে ইউরোপিয়ান মার্কেট থেকে অথবা চায়না থেকে, সেখানে এসে সাফার করে, যেটার রিপল ইফেক্ট এসে পড়ে বাংলাদেশে। এন্ড ইট ইজ অ্যাপ্লাইজ ফর এভরিওয়্যার। ঠিক আছে, ফোরকাস্ট আর রিয়ারলি 100% কারেক্ট। এই স্টেটমেন্টের সাথে কারা ডিসএগ্রিমেন্ট করেন বা কারা এগ্রি করেন? ফোরকাস্ট আর রিয়ারলি 100% কারেক্ট। I agree with this. এগ্রি। ইয়েস, এগ্রি কারণ ফোরকাস্টিং সবসময় আপনার কারেক্ট হয় না, এই জন্যই বলছে রিয়ারলি 100% কারেক্ট। আমরা আলোচনায় আসবো পরবর্তী স্লাইডে যে লং টার্ম ফোরকাস্টিং এ বেশি এরর হয় কম্পেয়ার টু শর্ট টার্ম ফোরকাস্টিং। সো প্ল্যানিং নো লঙ্গার ডান ইন আইসোলেশন। এই ধরনের ফোরামে, এসএনওপি ফোরামে আপনি প্ল্যানিং কখনোই আইসোলেশনে, বিচ্ছিন্নভাবে আইল্যান্ড দ্বীপে বসবাস করে আপনি করতে পারবেন না। You have to do your planning along with your cross-functional people, which is the example of collaboration, collaborative approach. This forum এর বিউটি হচ্ছে collaboration. আপনি প্ল্যানিং যখন করছেন, you got to toss up this planning with your operation guys. মার্কেটিং যখন প্ল্যানিং করবে বেচা বিক্রি, সে অবশ্যই অপারেশনের সাথে নীতি আলাপ করে তারপর একটা ফার্ম ও ফুল প্রুফ একটা প্ল্যানিং সে তৈরি করবে। এই জন্যই বলা হয়েছে এটা আইসোলেশনে করা হয় না। ফোরকাস্টিং, আমরা ডিমান্ডের কথা বলেছি, নাও উই টক অ্যাবাউট ফোরকাস্টিং। ফোরকাস্ট করা, ঠিক আছে, কি হইতে পারে আগামী 6 মাস। বাংলাদেশ ব্যাংক ফোরকাস্ট করে না মুদ্রাস্ফীতি? বাংলাদেশ ব্যাংক ফোরকাস্ট করে না যে আমাদের এক্সচেঞ্জ রেটটা কি পরিমাণ হবে, মানি ডিভ্যালুয়েশন কতটুকু হবে, অ্যাপ্রিসিয়েশন কতটুকু হবে, ডেপ্রিসিয়েশন কতটুকু হবে। দিস আর অল পার্ট অফ ইউর ফোরকাস্টিং। সিমিলারলি আপনার বেচা বিক্রি কতটুকু হবে আপনার প্রোডাক্টের, সেটাকে ফোরকাস্ট করতে হবে। তাহলে ফোরকাস্টিং এর ডেফিনেশন কি? দ্য আর্ট এন্ড সায়েন্স অফ মেকিং প্রজেকশন অ্যাবাউট হোয়াট ফিউচার ডিমান্ড এন্ড কন্ডিশনস উইল বি। এই যে এটাকে ফোরকাস্ট করা, ফিউচারের ডিমান্ডটা কিরকম হবে, কি ধরনের কনটেক্সটে কন্ডিশনে, এটা করাটাই হচ্ছে একটা আর্ট এন্ড সায়েন্সের মিক্স আপ করি আমরা এই প্রজেকশনটা করি, ভবিষ্যৎবাণী করি। The basis for all, very important slide, the basis for all strategic and planning decision in a supply chain. যে কোনো প্ল্যানিং, স্ট্র্যাটেজিক এবং প্ল্যানিং ডিসিশনের বেসিস হচ্ছে, বেসিক ডিসিশন মেকিং হচ্ছে ফোরকাস্টিং। আজকে আপনার ডিমান্ড ফোরকাস্টিং যদি সঠিক না হয়, তাহলে আপনার অর্গানাইজেশনের সবকিছু উলটপালট হয়ে যাবে। এভরিথিং উইল বি জিওপার্ডাইজ। আজকে যদি আপনি ভুল একটা ডিমান্ড ফোরকাস্ট করেন, প্রচুর হায়ার সাইডে, আসলে আপনি বিক্রি করতে পারলেন 50% অফ দ্যাট ডিমান্ড ফোরকাস্টিং ভলিউম, তাহলে কি হবে? ওই পরিমাণ র মেটেরিয়াল আপনাকে প্রকিউর করতে হবে, ওই পরিমাণ ফ্যাক্টরিতে আপনার ক্যাপাসিটি বাড়াইতে হবে। আপনি আলটিমেটলি বানাইলেন কিন্তু আপনার মালামাল বিক্রি করতে পারলেন না, আপনার ইনভেন্টরি বা প্রোডাক্টকে বিক্রি করতে পারবেন না। যখনই আপনি বিক্রি করতে না পারবেন তখনই সেটা ইনভেন্টরি হিসেবে থেকে যাবে আপনার বিজনেসে। তার মানে ইটস এ কাইন্ড অফ এ ব্লকিং ইউর মানি। যতক্ষণ পর্যন্ত ইনভেন্টরি বাজারে বিক্রি না হবে, সেলেবল না হবে, ততক্ষণ পর্যন্ত ইনভেন্টরিটা কিন্তু আপনার ওখানে টাকা ব্লক করে বসে আছে। ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে এই কথাটা? Yes, sir. ওকে, তাহলে বেসিস কি বলেছে? এক্সাম্পল আর প্রোডাকশন। ফ্যাক্টরিতে যে আমরা প্রোডাকশন করি সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপাসিটি। ফ্যাক্টরিতে কি ক্যাপাসিটিতে আপনি প্রোডাকশন করবেন, ক্যাপাসিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। শিডিউলিং, আপনি কিভাবে শিডিউল করছেন, 3টা শিফটে কিভাবে আপনি শিডিউল করছেন, ঘন্টায় ঘন্টায় যে আপনি এমপিএস করবেন, শিডিউলিংটা কি, কোন সময় কি প্রোডাকশন করবেন, কোন ফ্যামিলি, কোন এসকিউ, কত ভলিউম, দ্যাটস পার্ট অফ ইউর শিডিউলিং।
ইনভেন্টরি কতটুকু আপনি জেনারেট করবেন, লেভেল কতটুকু, বেশি, কম, মডারেট, এগ্রিগেট প্ল্যানিং। আপনাকে অবশ্যই প্রোডাকশনে এগ্রিগেট প্ল্যানিং করতে হবে, সমন্বিত প্ল্যানিং যেটাকে বলে। আইসোলেটেড প্ল্যানিং করলে আপনার ফ্যাক্টরি সাফার করবে। আজকে মার্কেটিং এর তার মতন করে প্ল্যানিং দিয়ে দিল জোর করে, ওদিকে সাপ্লাই চেনের লোকজন এটাকে ওন করলো না, তাহলে সেই অনুযায়ী যদি আপনি প্ল্যানিং অনুযায়ী যদি ফ্যাক্টরি চালান, ফ্যাক্টরি সাফার হবে, কারণ কোনো সমন্বয় নাই। সমন্বয়হীনতার যে কি পরিমাণ দুর্ভোগ সেটা তো আমরা মাঝে মাঝে দেখি, তাই না, আমাদের প্রাত্যহিক জীবনে। সো মার্কেটিং, সেলস ফোর্স অ্যালোকেশন, মার্কেটিং করে তার সেলস ফোর্সকে অ্যালোকেশন করে মার্কেটে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালায়, নিউ প্রোডাকশন, এনপিআই বলে, নিউ প্রোডাকশন ইন্ট্রোডাকশন, এনপিআই বলে এটাকে সংক্ষেপে। নিউ প্রোডাকশনকে সে বাজারে ছাড়ে। ওকে, ফাইন্যান্সের কাজটা কি, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট ইনভেস্টমেন্ট, সেটাকে সে দেখে কত ইনভেস্টমেন্ট করতে হবে, বাজেটারি এবং প্ল্যানিং কন্ট্রোল নিয়ে সে কাজ করে। পার্সোনাল মানে এইচআর এর কাজটা কি, ওয়ার্কফোর্সকে প্ল্যানিং করা, হায়ার করা, ফায়ার করা, লে অফ করা। অনেক সময় ফ্যাক্টরিতে আপনার ভলিউম নেই, ফ্যাক্টরিতে ওয়ার্কারকে লে অফ করতে হয়, ঠিক আছে, অনেক সময় গোল্ডেন হ্যান্ডশেক করে দিয়ে বিদায় করতে হয়। দিস আর অল পার্সোনাল অথবা এইচআর ডিপার্টমেন্টের কাজ। অল অফ দিস ডিসিশনস আর ইন্টার রিলেটেড, ইয়েস অর নো? এখানে কোনোটা কি আইসোলেশনে করতে পারবেন? নো স্যার। আজকে এইচআর এর No, sir. ডিরেক্টরের মনে হইলো যে 20% ফ্যাক্টরি ওয়ার্কারকে ফায়ার করে দাও উইদাউট এনি কনসালটেশন উইথ মার্কেটিং এন্ড প্রোডাকশন। ডু ইউ থিঙ্ক ইট উইল ওয়ার্ক? নাকি আন্দোলন হবে এরকম করলে? ফ্যাক্টরি ঘেরাও টেরাও করে তো আন্দোলন হয়ে যাবে, কারণ আপনি ইন্টার রিলেটেড যে টার্ম সেটাই বুঝেন নাই, আপনি নিজের মতন করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন উইদাউট এনি কনসালটেশন উইথ দি প্রোডাকশন গাই এন্ড দ্য মার্কেটিং গাই। সিমিলারলি প্রোডাকশন গাই যদি ক্যাপাসিটি কমায় দেয় 20% উইদাউট এনি কনসালটেশন উইথ দি মার্কেটিং গাই, it will be a disaster for the business. That's why this statement has written in such a way. All of these decisions are interrelated. প্রত্যেকটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। It has got an impact. আজকে ফাইন্যান্স ডিরেক্টর খুব মিনজি, এত মিনজি যে টাকা পয়সা বের করতে চায় না, বিকজ অফ হিজ মিনজিনেস। এত ফ্রুগাল তার অ্যাটিটিউড। মার্কেটিং চিল্লাচ্ছে, আপনারা যদি ফ্যাক্টরি ক্যাপাসিটি না বাড়ান, বেশি ভলিউম না দেন, আমি মার্কেটে আমার সেলস ড্রপ করতেছে, কারণ আমার বেচা বিক্রি সুযোগ আছে, এটা কম্পিটিশন নিয়ে যাচ্ছে। ডু ইউ থিঙ্ক দ্যাট ফাইন্যান্স ডিরেক্টর ডিসিশন ইজ ইন্টার রিলেটেড অর আইসোলেটেড? সে তার মতন করে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সো ভেরি ইন্টারেস্টিং। নাও ফোরকাস্ট আর রিয়ালি কারেক্ট, এই কথাগুলি মনে রাখবেন, এগুলি অনেক সময় পরীক্ষা আসে, ট্রু ফলস। ফোরকাস্ট আর রিয়ালি কারেক্ট, একটু আগে বলেছি রিয়ালি কারেক্ট, ঠিক আছে। লং টার্ম ফোরকাস্ট আর লেস একুরেট দেন শর্ট টার্ম ফোরকাস্ট। অবশ্যই আপনি 1 বছরের হরাইজনে যদি একটা ফোরকাস্টিং করেন ভার্সেস 1 মাসে, কোনটা কারেক্ট হবে বেশি? হুইচ ওয়ান উইল বি মোর? 1 মাসেরটা শর্ট টার্ম। আবার 1 মাসের একটা ফোরকাস্টিং, 15 দিনের একটা ফোরকাস্টিং, 1 উইকের একটা ফোরকাস্টিং, কোনটা বেশি কারেক্ট হবে? 1 week. 1 উইকের একটা ফোরকাস্টিং, 3 ডেজের একটা ফোরকাস্টিং আর ডেইলি ফোরকাস্টিং, কোনটা কারেক্ট হবে বেশি? Daily ডেইলি forecasting. ফোরকাস্টিং। Daily forecasting. Absolutely. Shorter the forecasting cycle, the better precision you will get in terms of demand forecasting. Error কম হবে। Aggregate forecasts are more accurate than disaggregate forecast. What is aggregate forecasting? সবাইকে নিয়ে মিলিতভাবে যে ফোরকাস্টিংটি করা হয়, মার্কেটিং এর ভিউ নেওয়া হলো, সাপ্লাই চেনের পিপলের ভিউ নেওয়া হলো, নিয়ে মোটামুটি একটা ফোরকাস্টিং করা হলো, দেন ইট উইল বি মোর accurate than disaggregate forecast. তাহলে এখন কথা হইতে পারে মার্কেটিং এর লোকজনই তো মার্কেটে ঘুরে, তাহলে তারা যে ফোরকাস্টিংটা দিবে সেটাই তো কারেক্ট হওয়ার কথা। এখানে সাপ্লাই চেইন বা অপারেশনের রোলটা কি? ইয়েস, রোল আছে, কারণ অপারেশনের লোকজন সাপ্লায়ারের সাথে কাজ করে, এই সমস্ত সাপ্লায়াররা মার্কেটের প্রচুর খোঁজ রাখে। তো সাপ্লায়ার ম্যানেজ করে হলো অপারেশনস এর লোক অথবা সাপ্লাই চেনের লোক, তো ওখান থেকেও কিন্তু পালস পাওয়া যায়। বুঝে গেছে? এরা অনেক ধরনের ভেন্ডরের সাথে কাজ করে, মার্কেটে যাদের অবস্থান আছে তারা মার্কেটের পালসটা ধরতে পারে। তো সাপ্লাই চেনের বা অপারেশনের লোকজন যে মার্কেটের বেচা বিক্রি সম্পর্কে কোনো ধারণা নাই, দিস ইজ নট কারেক্ট। মেবি দিস স্টেটমেন্ট ওয়াজ কারেক্ট 30 years back, 25 years back, বাট নাও ইটস নট এ কারেক্ট স্টেটমেন্ট। ওইটি এখানে বলা হয়েছে। ক্যারেক্টারিস্টিক্স, ফোরকাস্টিং এর ক্যারেক্টারিস্টিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, ইউ মাইট সি সাম কোশ্চেন ফ্রম হিয়ার। সিস্টেমেটিক কম্পোনেন্ট, ক্যারেক্টারিস্টিক্স ফোরকাস্টিং এর একটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট। সিস্টেমেটিক কম্পোনেন্টের 3টা জিনিস আছে, একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে ট্রেন্ড, আর একটা হচ্ছে সিজনালিটি। হোয়াট ইজ লেভেল? লেভেল হচ্ছে ইউর কারেন্ট বেচা বিক্রি, যেটাকে আপনি স্ট্যান্ডার্ড ধরে আগাচ্ছে, দ্যাটস কল ইউর লেভেল, কারেন্ট। আর ট্রেন্ড হচ্ছে
ট্রেন্ড হচ্ছে হলো ইনক্রিজিং ইউর গ্রোথ প্যাটার্ন অর ডিক্লাইনিং প্যাটার্ন ইন টার্মস অফ ইউর ডিমান্ড ফর এ পিরিয়ড অফ টাইম। আগামী 6 মাসে ট্রেন্ডটা কি যাবে, 10% গ্রোথ হবে নাকি 5% ডিক্লাইন হবে, এই যে কথাটা বললাম, দিস ইজ কল ইউর ট্রেন্ড। অ্যান্ড সিজনালিটি মিনস ইউর প্রেডিক্টেবল ডিমান্ড ইন ইউর সিজন। রোজা আসলে যে খেজুরের যে ডিমান্ড, খেজুরের যে সারা বছরের ডিমান্ড তার থেকে অনেক বেশি ডিমান্ড থাকে রোজার সময়, দ্যাটস ইউর সিজনাল ডিমান্ড, দ্যাটস ইউর সিজনাল ফোরকাস্টিং। শীতকাল আসলে পরে আপনার ওয়ার্ম জামা কাপড় ক্লদিংস এর ডিমান্ড বাড়ে, সিজনাল ইম্প্যাক্ট। কোরবানির সময় ফ্রিজের বেচা বিক্রি বেড়ে যায়, সিজনাল ইম্প্যাক্ট। ওকে, সো দ্য র্যান্ডম কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্ট আছে ফোরকাস্টিং, একটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে র্যান্ডম কম্পোনেন্ট। র্যান্ডম কম্পোনেন্টটা হচ্ছে ডেভিয়েশন, যেটাকে সরে আসে। বলে না আপনি একটা সকালে এক কথা বললেন, বিকালে আর কথা বললেন, তার মানে ইউ হ্যাভ ডেভিয়েটেড ফ্রম ইউর ওয়ার্ড, দ্যাটস কল, ওইটি ডেভিয়েশন যে হয় এটি হচ্ছে র্যান্ডম কম্পোনেন্ট অফ দ্য ফোরকাস্ট। সো ডেভিয়েশন ফ্রম দ্য সিস্টেমেটিক কম্পোনেন্ট, ওই যে সিস্টেমেটিক কম্পোনেন্ট থেকে যে ডেভিয়েশন হলো এটি হচ্ছে র্যান্ডম কম্পোনেন্ট। তাহলে যে কোনো একটা ফোরকাস্টিং এটা দিয়ে কি বুঝবেন, সিস্টেমেটিক কম্পোনেন্টের জন্য ডিমান্ডে ভেরিয়েবিলিটি হয় না, র্যান্ডমের জন্য ডিমান্ডের যে ভেরিয়েবিলিটি র্যান্ডমের জন্য। জন্য র্যান্ডমের জন্য, কারণ র্যান্ডমই আপনাকে ডেভিয়েট করে। র্যান্ডম যত বেশি বাড়বে কম্পোনেন্টের ডমিনেন্স, তত বেশি আপনার ফোরকাস্টিং এরর হবে। তো দিজ আর কনসেপচুয়াল, এইভাবে মাথায় রাখলে পরীক্ষা আসতে আনসার দিতে পারবেন। বাট সিস্টেমেটিক কম্পোনেন্টের দ্য গোল অফ ইজ টু প্রেডিক্ট দ্য সিস্টেমেটিক কম্পোনেন্ট, এই জন্যই আমরা সিস্টেমেটিক কম্পোনেন্টটাকে প্রেডিক্ট করতে চাই অ্যান্ড এস্টিমেট দ্য র্যান্ডম কম্পোনেন্ট, ওইটাকে প্রেডিক্ট করতে চাই আর র্যান্ডম কম্পোনেন্টটাকে এস্টিমেট করতে চাই কতটুকু ভুল হইতে পারে, এররটা সম্পর্কে আমার জানা থাকতে হবে। যে কোনো ফোরকাস্টিং এ 100% সবসময় কারেক্ট নাও হইতে পারে, মেবি 95% করলে অনেকেই হ্যাপি। তো এই যে 4 to 5% ইজ দ্য এরর, সেটা আমার এস্টিমেশন করা জানতে হবে। সেই এররটা যদি আমি ধরে নিচ্ছি 95% কারেক্ট হবে, হঠাৎ করে রিয়েলিটি দেখা গেল 15% আমার র্যান্ডম কম্পোনেন্টের কারণে আমার এরর হয়ে গেছে 15%, আমার ওটা এস্টিমেশন আমি করতে পারিনি, তাইলে কিন্তু ফোরকাস্টিং এর রিয়েল গোল হইল না। দ্য রিয়েল গোল অফ ফোরকাস্টিং ইজ টু প্রেডিক্ট দ্য সিস্টেমিক কম্পোনেন্ট, সিস্টেমিক কম্পোনেন্টকে প্রেডিক্ট করতে হবে আর এস্টিমেট করতে হবে র্যান্ডম কম্পোনেন্ট। ওকে, এখন আমরা ফোরকাস্টিং এর টেকনিক নিয়ে আলাপ করব। সো এগুলি প্রত্যেকটা স্লাইডই ইম্পর্টেন্ট, এভরি স্লাইড থেকে কোশ্চেন আসতে পারে, সো কোনোটাই গুরুত্ব কম দিয়ে দেখার সুযোগ নাই। সো টেকনিক দেখেন কি কি টেকনিক, কোয়ালিটেটিভ টেকনিক ফোরকাস্টিং যে করা হয়, নাম্বার 1 হচ্ছে কোয়ালিটেটিভ টেকনিক। এটা কি, এটা আসলে ওপিনিয়ন বেসড একটা ফোরকাস্টিং টেকনিক, এক্সিকিউটিভ ওপিনিয়ন। আমি একটা অর্গানাইজেশনে চাকরি করি 25 বছর ধরে, আই সার্টেন একটা পজিশনে আমি পৌঁছে গেছি, তখন আমি আমার অভিজ্ঞতা থেকে আমি একটা ফোরকাস্টিং বলি, সেটাকে বলে এক্সপার্ট ওপিনিয়ন। মার্কেট সার্ভের মাধ্যমে হইতে পারে, মার্কেটে আমরা সার্ভে করে সেই সার্ভের উপর বেস করে আমরা কোয়ালিটেটিভ ফোরকাস্টিং টেকনিক আমরা বলতে পারি। সেলস ফোর্সের কম্পোজিট থেকে হইতে পারে, আপনার সেলস ফোর্স একটা রিজিয়নে, ধরেন সিলেট রিজিয়ন থেকে বিভিন্ন জায়গা থেকে কম্পোজিট নিয়ে একটা, সবারটা নিয়ে একটা কম্পোজিট করে, সেখান থেকে আপনি একটা ধারণা নিতে পারেন। সো কোয়ালিটেটিভ ইজ বেসিক্যালি ওপিনিয়ন বেসড, এক্সপিরিয়েন্স বেসড, মনে থাকবে। অ্যাজ অপোজ টু বিপরীতে কোয়ান্টিটেটিভ হচ্ছে কোয়ান্টি, যেটাকে কোয়ান্টিফাই করা যায়। এটা ডিফারেন্ট টাইপ আছে, একটা হলো টাইম সিরিজ, টাইম সিরিজ উইথ মুভিং অ্যাভারেজ, আমাদের উদাহরণ আছে আমরা দেখবো, ওয়েটেড মুভিং অ্যাভারেজ অথবা এক্সপোনেনশিয়াল সুদিং অথবা নাইভ এটসেট্রা, এগুলো হচ্ছে টাইম সিরিজের উদাহরণ, অনেক সময় পরীক্ষা দেখবেন আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন এক্সাম্পল অফ কি টাইম সিরিজ ফোরকাস্টিং টেকনিক্স? এ মুভিং অ্যাভারেজ, বি ওয়েটেড মুভিং অ্যাভারেজ, সি সুদিং অ্যাভারেজ, ডিতে যে দিল কোয়ালিটেটিভ এক্সিকিউটিভ বেসড ওপিনিয়ন। তাহলে কোনটা এখানে হবে না এক্সাম্পলটা? ডি, অবভিয়াসলি ডি। সো এইভাবে, সো এমন ভাবে জিনিসটাকে বুঝে বুঝে পড়বেন, সো দ্যাট পরীক্ষার প্রশ্ন যেভাবেই আসুক, অ্যামালগামেটেড হিসেবে আসুক, স্ট্রেট আসুক, আপনাকে কনফিউশন করার জন্য আসুক, আপনি ইউল বি এবল টু আনসার দ্যাট কোশ্চেন। সো এখন আমরা এক্সাম্পল দেখি। ফোরকাস্টিং এট ডিজনি ওয়ার্ল্ড, আমরা একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড আমেরিকাতে, সেটার একটা ফোরকাস্টিং নিয়ে কিছু কথাবার্তা বলা, তাতে আমরা কিছু ধারণা পাবো। রেভিনিউজ আর ডিরাইভ ফ্রম দ্য পিপল, আমরা যে কোনো ডিজনি ওয়ার্ল্ড যদি বলি, ইউনিভার্সাল স্টুডিও বলি, যাই বলি, এগুলোতে মানুষ যত বেশি যাবে তত বেশি রেভিনিউ আসবে, এইটা নিয়ে কোনো ডাউট আছে? তো প্রথম কথাই হচ্ছে যত বেশি ট্যুরিস্ট যাবে তত বেশি রেভিনিউ আর্নিং। হাউ মেনি ভিজিটর্স এন্ড হাউ দে স্পেন্ড দেয়ার মানি, এক নাম্বার হলো কতগুলি ভিজিটর আসছে এবং ভিজিটর আসার পরে ডিজনি ওয়ার্ল্ডের ভিতরে কি কি কর্মকাণ্ড তারা করেছে, সেটা করতে যে কত টাকা স্পেন্ড করেছে, এই দুইটার যোগফলই হচ্ছে রেভিনিউ।
derived from the Disneyland, right? আপনি একটা মিউজিয়ামে যান, কত সংখ্যক মানুষ মিউজিয়ামে যায় টিকিট কেটে ঢুকে, এবং ভিতরের অ্যাক্টিভিটিস গুলি যদি আরো কোনো টিকিট কেটে দেখার সুযোগ থাকে সেটা সম্মিলিত যোগফল। আজকে আপনি একটা থিম পার্কে গেলেন, বা আপনি একটা বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে রোলার কোস্টার থেকে শুরু করে এভরিথিং, একটা বললো কত নাম্বার অফ দর্শক গেল, টুরিস্ট গেল, এবং ইন্ডিভিজুয়াল আইটেমগুলিকে টিকিট কেটে কেটে দেখলো, বাচ্চারা দেখলো, বড়রা দেখলো, হোয়াটএভার। এই দুইটা সম্মিলিত জিনিস হচ্ছে ওই পার্টিকুলার অ্যামিউজমেন্ট পার্ক অথবা ডিজনিল্যান্ড অথবা ইউনিভার্সাল স্টুডিওর টোটাল রেভিনিউ যোগফল। সো ডেইলি ম্যানেজমেন্ট রিপোর্ট অন 4 থিম পার্কস নিয়ার বাই অরল্যান্ডো। অরল্যান্ডোর কাছে যে 4টা থিম পার্ক আছে কন্টেইন অনলি 2 নাম্বারস। দি ফোরকাস্ট অফ ইয়েস্টারডেজ অ্যাটেন্ডেন্স, প্রতিদিন অ্যাটেন্ডেন্স কত হচ্ছে, ইয়েস্টারডে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে অ্যাকচুয়াল, এন্ড অ্যাকচুয়াল অ্যাটেন্ডেন্স, ফোরকাস্ট কত ছিল এবং অ্যাকচুয়াল কত হয়েছে, সেইটা দেখে তারা এররটাকে জাজ করার চেষ্টা করে। হোয়াট ইজ ফোরকাস্টিং এরর? আপনি 100 ডিমান্ড বলছেন, 100টা পিস বিক্রি হবে, যদি 98 বিক্রি হয় তাহলে ফোরকাস্টিং এরর কত? বলেন, সিম্পল জিনিস জিজ্ঞেস করছি তো। 100টা পিস অফ বা 100 টন বিক্রি করার কথা, 98 মেট্রিক টন আপনার বিক্রি হয়েছে, ফোরকাস্টিং এরর কত? 2%। 2%। বাট ওখানে এক্সপেকটেশন হলো এন এরর অফ 0 ইজ এক্সপেক্টেড। শূন্য তো আশা করাই যেতে পারে, পারবে কি পারবে না দ্যাট ইজ ডিফারেন্ট, বাট শূন্য তারা আশা করে যে শূন্য হইতে হবে, ফোরকাস্টিং এরর সঠিক হইতে হবে। ফোরকাস্টিং এট ডিজনিল্যান্ড কন্টিনিউস, ইনপুটস ইনক্লুড এয়ারলাইনের স্পেশাল দেখে আমরা অনেক সময় বুঝতে পারি, ফেডারেল রিজার্ভ পলিসিস এন্ড দ্য ভ্যাকেশন শিডিউল ফর 3000 স্কুলস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এগুলো দেখে একটা ফোরকাস্টিং সম্পর্কে ধারণা পাওয়া যায় যে এই সময় এই পরিমাণ টুরিস্ট আসবে। A 5% average forecast error has been attained for their 5 years forecast. গত 5 বছরে 5% average forecasting error তারা পেয়ে আসতেছে বা এক্সপেরিয়েন্স হচ্ছে। A 0 to 3% average forecasting error has been attained for their annual forecast. Annual forecast এসে 0 থেকে 3 হচ্ছে। তাহলে 5 বছরের হরাইজনে কত ছিল ফোরকাস্টিং? 5 বছরে লাস্ট 5 ইয়ার্সে কত ছিল? 5%। 5%। আর যখন অ্যানুয়াল 1 বছরে আসলো তখন দেখেন রেঞ্জটা কোথায় আসলো? 0 থেকে 3। তাহলে ওই স্টেটমেন্টটা কি আবার এখানে প্রুভ হইলো না যে লঙ্গার টার্মসে ফোরকাস্টিং এরর যতটা হবে বা কারেকশন প্রেসাইজ যত হবে, যত সময় কমে আসবে প্রেসাইসনেস তত বাড়বে। প্রেসাইসনেস বেশি বাড়া মানেই এরর কমে আসবে। ইয়েস অর নো? Yes, sir. Yes. Yes. 20% of the customer come from outside the USA. So US এর বাইরে কত পার্সেন্ট আসে? এটাও একটা ডিমান্ড ফোরকাস্টিং এর অংশ। ইউএস এর লোকজন তো যাই ডিজনিল্যান্ড। On top of that, how many customers or tourists are actually visiting outside, from outside towards USA? USA তে কত পার্সেন্ট লোকজন এসে করে? সিঙ্গাপুরে ইউনিভার্সাল স্টুডিওতে কয়টা দেশের লোকজন যায়? সো ওই অথরিটি সেটা ধারণা থাকতে হবে, সেটা দেখে তারা ফোরকাস্টিং করবে, ট্রেন্ড দেখে। So forecasting at Disneyland continues. Each year, a staff of 35 analysts, 35টা অ্যানালাইস্ট, 20টা ফিল্ড পার্সোনাল সার্ভে, 1 মিলিয়ন পার্ক, 1 মিলিয়ন পার্কের গেস্ট, এমপ্লয়ি এবং ট্রাভেল প্রফেশনালকে তারা কি করে? সার্ভে করে। ডেইলি, উইকলি, মান্থলি, অ্যানুয়াল এন্ড 5 ইয়ার্স ফোরকাস্ট আর জেনারেটেড। ওই সার্ভের উপর ভিত্তি করে প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক, ইয়ারলি, বার্ষিক এবং 5 বছরের ফোরকাস্টিং তারা জেনারেট করে তারা এটা ফোরকাস্ট করার চেষ্টা করে। আজকে আমাদের পদ্মা সেতুর পরে একটা রেভিনিউ কালেকশনের ফোরকাস্টিং আছে না গভর্নমেন্টের, সেটা দেখেন ইমিডিয়েট প্রথম বছরে কত হবে, 5 বছরে কত হবে, 10 বছরে কত হবে, 40 সালে যে কত হবে, এইভাবে কিন্তু ফোরকাস্টিং করা আছে। বাংলাদেশকে যে বলা হচ্ছে 2037 সালে আমরা 20th লার্জেস্ট ইকোনমি হব, এটা কি ফোরকাস্টিং বেসড না? জি আমার স্যার। উপরে তো নিশ্চয়ই করেন, একটা ফোরকাস্টিং আছে তো, জি স্যার। তাই তো? এটা আবার রিভিউ হবে 30 সালে, যে আবার দেখা যাবে 37 কি অ্যাচিভ করতে পারছি, নাকি 40 সাল লাগবে, নাকি মেবি 35 সালের ভিতরে হয়ে যাবে। ওকে, so labor management, maintenance, operation, finance, park scheduling, utilize the forecast to adjust opening times, staffing level, guest admitted. দেখেন এই সমস্ত জিনিসগুলি কিন্তু আমরা শিডিউলকে ইউটিলাইজ করে এবং ফোরকাস্টিংটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। টাইমিং, কত লেভেলের স্টাফ দিবেন, গেস্টের অ্যাডমিটেড কত হবে, এই সবগুলি সমন্বয়েই কিন্তু আমাদেরকে এগুলো করতে হয়। Now we'll talk about quantitative example. Can we take 10 minutes break?
Okay, 10 minutes break. Sure, sir. ঠিক আছে।
হ্যালো, হ্যালো স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে লেট মি চেক হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস স্লাইড। ওকে, দিস ওয়াজ দ্য লাস্ট স্লাইড, রাইট? তো আমরা যে বিভিন্ন ধরনের এক্সাম্পল শুনতেছিলাম, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ এক্সাম্পল, ডিমান্ড ফোরকাস্টিং এর আপনাদের মনে থাকার কথা, এই যে জায়গায় ছিল টাইম সিরিজের ভিতরে একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে মুভিং অ্যাভারেজ। দেখেন মুভিং অ্যাভারেজটা কেমন। ধরেন জানুয়ারি, মান্থ অফ জানুয়ারিতে অ্যাকচুয়াল সেলস ছিল 10, হোয়াট এভার 10, আপনারা পিস ধরতে পারেন, মেট্রিক টন ধরতে পারেন, মিলিয়ন স্টিক ধরতে পারেন, হোয়াট এভার, ইউনিটটা কোনো ইম্পর্টেন্ট না, আমাদের জিনিসটা বোঝা দিয়ে ইম্পর্টেন্ট। 10 ইউনিট অথবা 10টা পিস, হোয়াট এভার, যেভাবেই দেখেন বিক্রি হয়েছে। 10 ফেব্রুয়ারি মাসে বিক্রি ছিল 12, 13-এ ছিল, মার্চে ছিল 13, ঠিক আছে? এই 3টা মাসের মুভিং অ্যাভারেজ হচ্ছে 10 + 12 + 13, 3 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে কত? 11.23। ওকে, এইটাকে আমরা কি বলি? মুভিং অ্যাভারেজ। বুঝে গেছে? বুঝতে পেরেছেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টা মাসের অ্যাভারেজকে নিয়ে আমরা যে 3 মাসের যে মুভিং অ্যাভারেজ পাচ্ছি সেটাকে আমরা একটা ফোরকাস্টিং হিসাবে ধরতেছি ফর গোয়িং ফরওয়ার্ড ইসের জন্য। ক্লিয়ার? আবার এপ্রিলটা ধরেন, আবার যদি ফেব্রুয়ারি ধরেন, 12 + 13 + 16 / 3, 13। আবার যদি আপনি দেখেন তারপরের এক্সাম্পলটা, তারপরের এক্সাম্পল কি? 13 মানে মার্চ, এপ্রিল, মে, 3টাকে যদি আবার করেন মুভিং অ্যাভারেজ হচ্ছে 16। তারপরে যদি আবার দেখেন 16 মানে হচ্ছে এপ্রিল, মে, জুন, 3টাকে যদি আবার অ্যাভারেজ করে 3 দিয়ে ভাগ করেন তখন হচ্ছে 19। বুঝতে পারছি? এইভাবে হচ্ছে 3 মান্থের মুভিং অ্যাভারেজ আমরা বের করি। সো কোয়ান্টিটেটিভ এক্সাম্পল, নাইভ ফোরকাস্টিং হচ্ছে assume demand in next period will be the same as in the most recent period। উদাহরণ দেখলে আমরা বুঝবো। এখানে ফর্মুলাটা জাস্ট মাথায় রাখতে পারেন, বাট আসলে এক্সাম্পলটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ইন মোস্ট রিসেন্ট, অনেক সময় ফর্মুলাটা হয়তো এইভাবে ডিরেক্ট লিখতে দিলে এইভাবে আপনারা মাথায় রাখবেন। somewhat cost effective and efficient and is thought for a good starting point। নাইভ হচ্ছে assume demand in the next period, নেক্সট পিরিয়ডের হচ্ছে উইল বি দ্য সেম ইন দ্য মোস্ট রিসেন্ট, সবচেয়ে মোস্ট রিসেন্ট মাসেরটাই আপনি পরবর্তী নেক্সট পিরিয়ডেরটাকে ওইটাই ফোরকাস্টিং হিসাবে আপনি রিপ্রেজেন্টেশন হিসাবে ধরে রাখবেন। তো মুভিং অ্যাভারেজ ইজ এ সিরিজ মিনস, ওই যে একটু আগে বললাম, ইজ ইউজড when little or no trend is involved। যখন মুভিং অ্যাভারেজে কোনো ট্রেন্ড থাকে না, আপনার কাছে কোনো হিস্টোরিক্যাল ট্রেন্ড নাই, কিছুই নাই, তখন আপনি মুভিং অ্যাভারেজ দিয়ে আপনি ফোরকাস্টিংটাকে সূচনা করতে পারেন। কোনো হিস্টোরিক্যাল ট্রেন্ড নাই, আপনি রিসেন্ট 3 মাসের মিনটাকে বের করে আপনি চতুর্থ মাসে ধরে নেবেন যে এই পরিমাণে বেচা বিক্রি হবে। ওকে, এইটাই বলছে, ফর্মুলা ইজ অলসো লাইক দ্যাট। এখন দেখেন এই উদাহরণটা কি বলছে। অ্যাকচুয়াল 69, P1 পিরিয়ডে, P2 পিরিয়ডে 78, P3 তে 57। আপনার ফোরকাস্টিং নাইভে কি বলেছে? মোস্ট রিসেন্ট। একটু আগে দেখেন ডেফিনেশনে কি বলছে, অ্যাজিউম ডিমান্ড ইন দি নেক্সট পিরিয়ডে মোস্ট সেম রিসেন্ট পিরিয়ডে যা থাকবে তাই হবে। তাইলে আপনি P2 পিরিয়ডে আপনার ফোরকাস্টিংটা ধরা হয়েছে 69, তার আগের P1 পিরিয়ডেই ওইটা ছিল অ্যাকচুয়াল 69। ওইটা কি আপনি রিসেন্ট নেক্সট ফেজে যে ওইটা কি আপনি লেটেস্ট হিসাবে ব্যবহার করবেন। একইভাবে দেখেন P2টা হয়ে যাবে আবার P3-র ক্ষেত্রে ওইটা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ফিগার, আবার P3টা P4 এর ক্ষেত্রে 57 হবে। ওকে, আর 3 পিরিয়ড মুভিং অ্যাভারেজ তো বললামই, 3টা কি করে 3 দিয়ে ভাগ করলে যে ফোরকাস্টিং ফিগারটা আসবে ওইটি হচ্ছে চতুর্থ মাস অথবা চতুর্থ পিরিয়ডের জন্য রিপ্রেজেন্টেটিভ ফোরকাস্টিং ফিগার। রাইট? ক্লিয়ার? সো কোয়ান্টিটেটিভ এক্সারসাইজ, মুভিং অ্যাভারেজ একই জিনিসই, সেম ভাবে একটা এক্সাম্পল দিছে আবার। 3টা পিরিয়ড যদি দেখেন 69, 78, 57, হ্যাঁ, এই 3টা কি করলে 68 আসে। একইভাবে পরগুলি করলে পরে 3 দিয়ে ভাগ করলে আপনি এইভাবে পারবেন। এটা কঠিন কিছু না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখানে পারফরমেন্স মেজারের একটা ফর্মুলা আছে। আপনার ফোরকাস্টিং এর পারফরমেন্সটা কিভাবে হলো, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, ম্যাড বলা হয়। ম্যাডের ফর্মুলা এখানে দেওয়া আছে, আমি সিম্পল ভাবে একটু বলে দিই, এবং এরর, মিন স্কোয়ার্ড এররের একটা ফর্মুলা আছে, বাট বোঝার জন্য আমি একটু বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফর্মুলা তো ফর্মুলাই, বাট আগে আপনাকে
বেসিক কনসেপ্টটা বা প্রিন্সিপালটা বুঝতে হবে। যে কোনো ফোরকাস্টিং এর পারফরমেন্সের ভিতরে সবসময় আগে বের করতে হয় এরর কত। এররটা আমরা কিভাবে বের করি? আমরা অ্যাকচুয়াল থেকে ফোরকাস্টটাকে মাইনাস করে যে এটা পাই, মানে যে ডেভিয়েশনটা পাই, সেটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসি, কথার কথা বলতেছি, তাইলে আমি আমার পারফরমেন্স ফোরকাস্টিং অ্যাকুরেসি পারফরমেন্স বের করতে পারবো। আবার এট দ্য সেম টাইম আমি আবার এররটাকে পার্সেন্টেজও বের করবো। সে ফর এক্সাম্পল, আপনি 100 ফোরকাস্টিং করছেন যে 100 মিলিয়ন স্টিক্স বিক্রি হবে, অথবা 100 মিলিয়ন স্টিক্স ওই মাসে বিক্রি হবে, আপনি বিক্রি করেছেন 90, ঠিক আছে? তাহলে আপনার পার্থক্য কত? 10। ওই 10 যেটা হয়েছে এটি হচ্ছে আপনার ফোরকাস্টিং এরর, আর যেটা আপনার কারেক্ট হয়েছে 90, সেটি হচ্ছে আপনার পারফরমেন্স মেজারের একুরেসি। এইভাবে যদি মাথায় রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে। আবার ধরে নেন আপনি 100 ফোরকাস্টিং দিয়েছেন, বিক্রি হয়ে গেছে 110, বেশি বিক্রি হয়েছে, সেটা পজিটিভ অর্থে, সেটাও কিন্তু ফোরকাস্টিং এরর, বাট পজিটিভ অর্থে। মার্কেট যদি বেশি বিক্রি করে আপনি বেশি করতে পারেন, তাহলে কিন্তু অর্গানাইজেশন বাহবা দিবে, কিন্তু তারা আবার একটা পর্যায়ে বলবে আপনার যে 10% আপনি বেশি বিক্রি করতে পারলেন সেটা আপনি ফোরকাস্টিং এ ধরে দিলেন না কেন। অনেকেই কিন্তু কনজারভেটিভ ওয়েতে ফোরকাস্টিং করে, হাতে রেখে খেলে, তখনই এই ধরনের দেখা যায় বেশি বিক্রি হইতেছে, বা হাতে ধরে এমন ভাবে ফোরকাস্টিং দিচ্ছে অনেক বেশি বিক্রি করছে। এরকম যদি হয় তাহলে অনেক সময় সাপ্লাই চেইনের পিপলরা অনেক ধরনের প্রেসারে পড়ে। তাদের প্রেসারটা থাকে কি কারণে? যে আপনি যদি আগেই বলতেন তা আমি ওইভাবে হুটাহুড়ি না করে আমি আমার সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল এনে রাখতাম, আমার ফ্যাক্টরির ক্যাপাসিটি আমি বাইরে রাখতাম। এই যে আপনি অল অফ এ সাডেন প্রেসার দিলেন, এটাকে হ্যান্ডেল করতে যেতে আমাদের রাত দিন ঘুম হারাম। আমরা ফায়ার ফাইটিং করে এটাকে আপনার মার্কেটিং এর সেলসটাকে অ্যাচিভ করতে সহায়তা করলাম, বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে। এই জন্যই ফোরকাস্টিং এরর যত কমানো যায় তত ভালো। বুঝাইতে পারছি? সো নাও ফান্ডামেন্টাল ইস্যুজ, এতক্ষণ আমরা ডিমান্ড রিলেটেড ফান্ডামেন্টাল ইস্যুজ আমরা আলাপ করলাম। ডিমান্ড রিলেটেড, ডিমান্ডের ভিতরে অনেক জিনিস আমরা আলাপ করলাম, ফোরকাস্টিং বললাম, ফোরকাস্টিং এর ডিফারেন্ট টাইপ বললাম, ডিমান্ড কি কি জিনিস ইনফ্লুয়েন্স করে, তারপরে পারফরমেন্সের মেজার কিরকম, তারপরে এররটা কি, এগুলো নিয়ে আমরা আলাপ করলাম। নাও ইটস কাম টু সাপ্লাই। ওই যে যেরকম প্রথম স্লাইডে, দ্বিতীয় স্লাইডে আপনারা ডিমান্ডের এগেইনস্ট কিছু কমন টার্মস পেয়েছিলেন না, ব্যাক অর্ডার, কোয়ালিফায়ার, কোয়ালিফায়ার উইনার, ওরকম ভাবে সাপ্লাই সাইডেরও কিছু কমন টার্মস আছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এবং বুঝতে হবে। মেক অর বাই, আমরা কি নিজেরা বানাবো না বাই করব, এটা সাপ্লাই সাইডের একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। আজকে আপনার যত ডিমান্ড মার্কেটে এসছে, পুরাটাই কি আপনি নিজে ফ্যাক্টরিতে বানাবেন, নাকি কিছু কিনে আবার সেটাকে পূরণ করবেন, নাকি কমপ্লিটলি আপনি বানাবেন, অথবা আপনি কমপ্লিটলি বাই করবেন, অথবা আপনি কম্বিনেশন করবেন, হাইব্রিড মডেলিটিতে যাবেন। যতটুকু আমার ক্যাপাসিটি আছে, ফ্যাক্টরির ক্যাপাসিটি বাড়াইতে গেলে আমার প্রচুর টাকা লাগে, আমি অন্য একটা কোম্পানির ফ্যাক্টরিতে তার ক্যাপাসিটি লেস আছে, সেখান থেকে আমি বানাই নিব, সেটাও হয় অনেক সময়। সেটাকে আমরা বলি আউটসোর্স বলি। আর প্রথমে বলছে মেক অর বাই, আমি সম্পূর্ণ জিনিসটা নিজে বানাবো অথবা আমি এটাকে কিনে নিব। ডিসিশন রিগার্ডিং দি ম্যানুফ্যাকচার অর পারচেজ অফ আইটেম অর সার্ভিসেস, অথবা আপনি এগুলি আলাদাভাবে কিনে নিলেন মার্কেট থেকে, নিজে বানাইলেন। তারপর হচ্ছে আউটসোর্স, থার্ড পার্টির মাধ্যমে কি আউটসোর্সিং করব? দ্য পারচেজ অফ এন আইটেম অর সার্ভিস, আমি সার্ভিস অথবা আইটেমটাকে আমি থার্ড পার্টির মাধ্যমে আমি আউটসোর্স করতে পারি। একসময় অর্গানাইজেশনের ড্রাইভারগুলি সব পার্মানেন্ট এমপ্লয়ি ছিল, এখন কোম্পানিগুলি বা অর্গানাইজেশনগুলি ড্রাইভারের পদটাকে এখন আর পার্মানেন্ট না রেখে অনেক সময় থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে এই সার্ভিসটা নেয়। আপনি কি নিজে ট্রাক কিনে আপনার প্রোডাক্টটাকে পরিবহন করাবেন, নাকি এটা আউটসোর্সিং মডেলিটি দিবেন? একটা 3PL ভেন্ডর, থার্ড পার্টি লজিস্টিক ভেন্ডর আপনার হয়ে ট্রাক কিনবে এবং আপনার প্রোডাক্টকে যেখানে বলবেন বাংলাদেশে সেখানে পরিবহন করে দিবে, বেসড অন সার্টেন স্টেপ এগ্রিমেন্ট ক্লজ এবং এগ্রিমেন্টের মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে। দ্যাটস কল আউটসোর্সিং। আর আপনি যদি নিজে কিনতে চান তাহলে এটা ইনহাউস হয়ে গেল। সিমিলারলি ওয়্যারহাউসের ক্ষেত্রে, আপনি ওয়্যারহাউস কিনতে গেলে জমি কিনতে হয় না, তারপরেই তো ওয়্যারহাউস সেখানে বানাইতে হয়। তা আপনি জমি কেনা, ওয়্যারহাউস বানানো, মনে করছে এটা বিশাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল ক্যাপেক্স, অ্যাসেট, এত পয়সা খরচ করে আমরা অ্যাসেট বাই করবো না। রাদার আমরা 3PL ভেন্ডরকে বলবো আপনি আমার হয়ে 50,000 স্কোয়ার ফিটের বাংলাদেশের 3টা জিওগ্রাফিক্যাল ম্যাপে, একটা কুমিল্লাতে, একটা রাজশাহীতে, একটা সিলেটের কাছে করে দেন, এটা দিয়ে আমি 3টা আমার মার্কেটকে আমি সার্ভ করি। দ্যাটস কল আউটসোর্স মডেলিটি। আমি তার বিনিময়ে আপনাকে মাসে মাসে পার স্কোয়ার ফিটে ভাড়া দিব।
ক্লিয়ার হয়েছে আউটসোর্সিং? জি স্যার। নাও ভিএমআই, ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি। বেশিরভাগ অর্গানাইজেশনই নিজের ইনভেন্টরি নিজে ম্যানেজ করে, বাট এখন একটা কনসেপ্ট এসছে উন্নত বিশ্বে, ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি। আপনার ইনভেন্টরি ভেন্ডর ম্যানেজ করে দিবে, ভেন্ডরই ওয়্যারহাউস নিবে, ভেন্ডর ওয়্যারহাউসের ভিতরে ইনভেন্টরি রাখবে, ভেন্ডর এটাকে পরিবহন করে দিবে। সো ভেন্ডর ইজ রেসপন্সিবল ফর ইউর inventory. Vendor manage inventory. Supplier is responsible for all decision regarding inventories of supplier products at their customer location. ঠিক আছে? আপনার লোকেশন অনুযায়ী এই জায়গাগুলিতে আপনার সাপ্লায়ার সব এনশিওর করে দিবে কাস্টমারের লোকেশন অনুযায়ী। ভেন্ডর বা সাপ্লায়ার হলো আপনার হয়ে এই কাজটা করবে। এতদিন আপনি অর্গানাইজেশন বা ব্যবসা প্রতিষ্ঠান নিজে ভেন্ডর বাদ দিয়ে নিজেরাই ইনভেন্টরি ম্যানেজ করতেন, এখন এই দায়িত্বটা একজন ভেন্ডর বা সাপ্লায়ারকে দিয়ে দিচ্ছে। এটাই বলা হচ্ছে সিআরপি, কন্টিনিউয়াস রিপ্লেনিশমেন্ট প্রোগ্রাম। দ্য হোলসেলার অর ম্যানুফ্যাকচারার রিপ্লেনিশেস রিটেইলার বেসড অন পিওএস মানে পয়েন্ট অফ সেলস ডাটা অ্যাট দ্য রিটেইলার অর ওয়্যারহাউস উইথড্রল। ওয়্যারহাউস থেকে যে মালামাল আমরা শিপমেন্ট করি, হওয়ার পরে আবার জায়গা খালি হয়, তখন এটাকে রেপ্লেনিশ করতে হয়। কে রেপ্লেনিশ বুঝাইতে পারবে খুব সিম্পল ভাবে? হোয়াট ইজ রেপ্লেনিশমেন্ট? হোয়াট ডাজ ইট মিন বাই রেপ্লেনিশমেন্ট? একটা ইনভেন্টরিতে মার্কেটিং বাজারে যে আমরা প্রোডাক্ট পাঠাই, ওয়্যারহাউস থেকে যে লিফট করে পাঠাই, রেপ্লেনিশমেন্ট কি? হু ক্যান টেল? হোয়াট ডাজ ইট মিন বাই রেপ্লেনিশমেন্ট? টার্মটা আগে বোঝা দরকার। এনি আইডিয়া? স্যার স্টক ফুলফিল করে দিচ্ছে। রাইট, অনেকটা কারেক্ট হয়েছে, অনেকটাই কারেক্ট। স্টকটাকে ফুলফিল করা মানে রিফিল করা। সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি ধরেন আগরাতে গেলেন অথবা সপ্ততে গেলেন, ইউ আর বাইং, ধরেন আপনি শেলফে আছে, আপনি আপনার বাসায় মেহমান আসবে, আপনি 5টা কোক নিয়ে ফেললেন 2 লিটারের, নিয়েতে 2 লিটারের ওই শেলফটা পুরো খালি হয়ে গেল। আপনার পিছনে আমি দাঁড়ানো আছি, আই এম ওয়েটিং টু বাই দ্য সিমিলার। আপনি 5টা নিয়েছেন, আমি হয়তো 2 লিটারের 2টা নিব, বড় বড় সাইজের। আমি দাঁড়ায় আছি, বাট আমি আর পাচ্ছি না, মানে অনেকক্ষণ ধরে আমি তাকাচ্ছি সেলস গার্ল বা সেলস বয়েজরা ওইটাকে রিফিল করে কিনা, তার স্টক থেকে এনে আবার শেলফে রাখে কিনা। দ্যাট ইজ কল রেপ্লেনিশমেন্ট। আর অর্গানাইজেশনের পার্সপেক্টিভে আরেকটু বড় ভাবে যদি বলি, আপনার ওয়্যারহাউসে থেকে আপনার 4 ট্রাক সিগারেট বের হয়ে গেছে, বিএনএস ব্লু গোল্ড বের হয়ে যাওয়া মানে ওই জায়গায় স্টকটা খালি হয়ে গেছে না, সেইটা আবার ফ্যাক্টরি থেকে এনে আপনাকে পূরণ করতে হবে না। দ্যাটস কল রিপ্লেনিশমেন্ট সাইকেল। আবার আপনি এটা বিক্রি করেছেন ইয়েকে, ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর আবার বিক্রি করছে তার স্টক থেকে রিটেলের কাছে, তাহলে তার ওখানে খালি হয়েছে না? তাহলে সে কোথা থেকে নিবে? সে আবার ফ্যাক্টরি থেকে যাবে। দিস ইজ কল রিপ্লেনিশমেন্ট সাইকেল। আবার রিটেলারে যদি ছোট্ট দোকান এগুলো শেষ হয়ে যায় মালামাল, তাহলে সে কার কাছ থেকে যাবে? ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যাবে, যদি আপনার মডেলিটিটা ওরকম হয়। দিস ইজ এ কন্টিনিউয়াস রিপ্লেনিশমেন্ট প্রোগ্রাম অর সাইকেল। বুঝতে পেরেছেন? সিআরপি মানে হচ্ছে কন্টিনিউয়াস রিপ্লেনিশমেন্ট প্রোগ্রাম। কন্টিনিউয়াস, ধারাবাহিকভাবে আপনাকে পূরণ করে যেতে হবে, ফিল করে যেতে হবে, যাতে মার্কেটে যেন শর্ট সাপ্লাই না হয়। নাও বুল হুইপ ইফেক্ট। বুল হুইপ ইফেক্ট, ইন্টারেস্টিং টার্মিনোলজি। ফ্লাকচুয়েশন ইন অর্ডার ইনক্রিজ অ্যাজ দে মে গো আপ টু দ্য সাপ্লাই চেন। সাপ্লাই চেনের ডাউনওয়ার্ড সাপ্লাই চেন অ্যান্ড আপওয়ার্ড সাপ্লাই চেনটা কোথায় থাকে? হু ক্যান টেল? আর ডাউনওয়ার্ড সাপ্লাই চেনটা কোথায়? আপওয়ার্ড সাপ্লাই চেন হচ্ছে সাপ্লায়ার এন্ডে, যখন আপনি কাস্টমারের কাছে চলে যান এটাকে আমরা বলি ডাউনওয়ার্ড সাপ্লাই চেন। সো বুল হুইপ ইফেক্টটা হচ্ছে, বুল মানে ষাঁড়, ষাঁড়কে যখন চাবুক দিয়ে পিটানো হয় ওই জায়গা থেকে কনসেপ্ট আসছে, তখন ষাঁড়টা এই ঢেউয়ের মতন এরকম এরকম করে দৌড়াইতে থাকে। বুল হুইপ ইফেক্ট। অল অফ এ সাডেন যদি মার্কেটে আপনার এক্সোজারেটেড ফিগার দেয়, আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ, আপনার সেলসের সাথে যারা জড়িত তারা একটা এক্সোজারেটেড অতিরঞ্জিত ফিগার দিল, কাকে দিল? টেরিটরি ম্যানেজারকে দিল। টেরিটরি ম্যানেজার ওইটাকে আরো অতিরঞ্জিত করে আরো 10% ইনফ্লেটেড করে অনেক বেচা বিক্রি হবে, সে তার এরিয়া ম্যানেজারকে বললো, এরিয়া ম্যানেজার ওইটাকে আবার রংচং দিয়ে তার রিজনাল ম্যানেজারকে আরো 5% বাড়ায় দিল। সে এইভাবে জিনিসগুলি শুনতেছে যে প্রচুর বিক্রি হবে, প্রচুর বিক্রি হবে, সবাই টপ আপ করতেছে। রিজনাল ম্যানেজাররা রিপোর্ট করে কাকে? ন্যাশনাল সেলস ম্যানেজারকে, অথবা হেড অফ ট্রেডকে, অথবা মার্কেটিং সেলস ডিরেক্টরকে। তারা সেন্ট্রালি আবার সব জায়গা থেকে হেড অফিসে পাঠায়। এই সবার সম্মিলিত যোগফল দেখা গেল একটা বিরাট অ্যাম্পলিফিকেশন হয়ে গেছে, ইনক্রিজ হচ্ছে। যে ইনক্রিজটা করে একটা বুল হুইপ ইফেক্ট তৈরি হচ্ছে। এই যে অতিরঞ্জিত ডিমান্ড ফোরকাস্টিং এর কারণে
সেটার একটা প্রেশার পড়েছে সাপ্লাই চেনে। আপনাকে সাপ্লাই সাইড এনশিওর করতে হবে, র মেটেরিয়াল কিনতে হবে, ফ্যাক্টরি ক্যাপাসিটি বাড়াইতে হবে। বাট অ্যাকচুয়ালি যখন আসছে, ঘটনাটা যখন ঘটছে, তখন দেখা গেল যে আসলে ওই পরিমাণ সেলস হয় নাই। এখানে 30% ছিল এক্সোজারেটেড ফিগার, অ্যাম্পলিফাইড ফিগার, হুইচ ইজ কাইন্ড অফ এ বুল হুইপ। চাবুক দিয়ে পিটালে যেরকম আপ ডাউন করে চলে, লাফায় লাফায়, ওই রকম। এটা বোথ এন্ডে হইতে পারে, বাট নর্মালি এটা হয় হলো কনজিউমার এন্ড থেকে আমরা এই জিনিসটাকে আমরা বেশি দেখি। এটা ডাউনওয়ার্ড থেকে একদম সাপ্লায়ার এন্ডে, ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড সাপ্লাই চেনে যে এটা প্রভাব পড়ে। হঠাৎ করে এসে বললো মার্কেটিং ডিপার্টমেন্ট যে এবার প্রচুর সিগারেট বিক্রি হবে, 5 বিলিয়ন স্টিক সিগারেট বিক্রি হবে। তো ওইটার বুল হুইপ ইফেক্ট করলে বিএটি, ব্রিটিশ আমেরিকান টোবাকো বিজনেসে কি হবে? লিফ অপারেশনকে সেই পরিমাণ টোবাকো কিনতে হবে ফ্রম দ্য ফার্মার্স। তাকে তো যোগান দিতে হবে, ওই র মেটেরিয়াল না হলে সিগারেট বানাবে কিভাবে? আলটিমেটলি দেখা গেল ওই পরিমাণ বিক্রি হয় নাই। বিক্রি না হলে কি হবে? এই পরিমাণ টোবাকো তারা বেশি কিনলো, বেশি কিনে স্টক হিসেবে রেখে দিচ্ছে, ইনভেন্টরি বেড়ে গেল, স্টক ডিউরেশন বেড়ে গেল, মানে টাকা ব্লক করে রাখেন। কারণ এটা দিয়ে যে সিগারেট বানানো হচ্ছে সে সিগারেট তো বিক্রি হচ্ছে না, কারণ ভুল ফিগার দিয়েছে, অতিরঞ্জিত ফিগার দিয়েছে, বর্ধিত করে ফিগার দিয়েছে। দিস কল বুল হুইপ ইফেক্ট। বুঝতে পারছি? নাও সাপ্লাই, সাপ্লাইয়ের ভিতরে এই যে দেখেন টার্মগুলি একটু হালকা ব্লু আছে এখানে। সাপ্লাই প্ল্যানিং, সাপ্লাই প্ল্যানিং ইজ দ্য কম্পোনেন্ট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। ডিমান্ড প্ল্যানিং বা ডিমান্ড ম্যানেজমেন্ট যেরকম গুরুত্বপূর্ণ, ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে সাপ্লাই প্ল্যানিং। কারণ ডিমান্ড প্ল্যানিং বা ডিমান্ড ম্যানেজমেন্টকে ফুলফিল করতে গেলে সাপ্লাই প্ল্যানিং যদি ভালো না হয়, তাহলে কি আপনি ডিমান্ড ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারবেন? আগেই আমি বলেছি এসএনওপি ফোরামের কাজ হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইকে ব্যালেন্স করা, রাইট? মনে আছে সেই স্লাইডটা? সো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইনভলভ উইথ ডিটারমাইনিং হাউ বেস্ট ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট ক্রিয়েটেড ফ্রম দি ডিমান্ড প্ল্যান। ডিমান্ড প্ল্যান থেকে যে বেস্ট এটা হয়েছে সেটাকে বেস্ট ভাবে ফুলফিল করাটাই হচ্ছে সাপ্লাই প্ল্যানিং এর কাজ। মানে হচ্ছে র ম্যাটেরিয়াল সঠিকভাবে কেনা, ফ্যাক্টরি ক্যাপাসিটি বাড়ানো, তারপরে লজিস্টিক ক্যাপাসিটি দেখা, ওয়্যারহাউসের ক্যাপাসিটি দেখা, থার্ড পার্টি ভেন্ডর নিয়োগ করা যদি ইনহাউস না হয়ে আসে, এই যে সমস্ত কিছু যে কর্মকাণ্ডগুলি আমরা করতেছি, the only ultimate objective is to support the demand plan. The objective is to balance supply and demand in a manner এমন ভাবে that achieves the financial and service objective of the enterprise. যে কোনো এন্টারপ্রাইজ বা একটা বিজনেসের ফাইন্যান্সিয়াল এবং সার্ভিস অবজেক্টিভ যেন পূরণ হয়। আপনি দিনের শেষে যে প্রোডাক্ট বিক্রি করেন, আসলে আপনি প্রোডাক্টের মাধ্যমে আপনি সার্ভিস বিক্রি করেন। ইউ আর সেলিং ইউর সার্ভিস থ্রু ইউর প্রোডাক্ট, ইউ আর সেলিং ইউর এক্সপিরিয়েন্স থ্রু ইউর প্রোডাক্ট। আপনি কনজিউমারকে আপনার এক্সপিরিয়েন্স আপনি দিচ্ছেন থ্রু ইউর প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে কনজিউমারের এক্সপিরিয়েন্সকে আপনি হ্যান্ডেল করতেছেন বা রেসপন্স করতেছেন, right? A supply plan is another component of sales and operation planning. SNOP প্রসেসের একটা অংশ হচ্ছে সাপ্লাই প্ল্যানিং। SNOP মানে হচ্ছে সেলস এন্ড অপারেশন প্ল্যানিং। যখনই মার্কেটিং বা সেলস টিম আপনার বেচা বিক্রি হিসাব নিয়ে আসবে, তারপরেই এটা দেখেন অপারেশনাল প্ল্যানিং। আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটি, সাপ্লায়ারের ক্যাপাসিটি, সমস্ত এটাকে লজিস্টিক ক্যাপাসিটিকে সমন্বয় করি অপারেশন প্ল্যানিং করতে হবে, সো দ্যাট ইউ ক্যান ক্যাটার দ্যাট ভলিউম ইনটু ইউর মার্কেট প্লেস। দ্যাটস ওয়াই এটাকে একত্রে ক্লাব করে বলা হয় সেলস এন্ড অপারেশন প্ল্যানিং। সংক্ষেপে আমরা বলি এসএনওপি, কেউ কেউ সব বলে। এসওপি ফোরাম, এসওপি ফিগার কত এই আগামী মাসের? বিএটিতে আমরা সব বলতাম, সব এন্ড পি সব। সপের আগে একটা পি সব হইতো। সেলস এন্ড অপারেশন প্ল্যানিং কে এসএনওপিও বলে কেউ, অনেকে এটাকে অন্যভাবে উচ্চারণ করে, সব এসওপি একই কথা। সো সব কখনোই সাকসেসফুল হবে না যতক্ষণ পর্যন্ত সাপ্লাই প্ল্যানিংটা সঠিক না হবে। কেন এসএনওপি ফোরাম আসলো? আগে স্লাইডগুলিতে আমরা আলাপ করে এসেছি। 25, 30, 40 বছর আগে আইসোলেটেড ওয়েতে যে যার মতন প্ল্যানিং করতো, চিন্তা ভাবনা করতো, মার্কেটিং এর মতন, অপারেশন মতন। They didn't talk each other. That's why the obvious result was conflict arises এবং একজন আরেকজনকে তখন ব্লেম করতো। But the moment SNOP actually balancing demand and supply side, which is slide যদি মনে থাকে, this forum is bringing two very important function within an organization, marketing and supply chain or operational people onto the same table, same umbrella তে নিয়ে আসে, right? এবং historical conflict টাকে সে কমায় নিয়ে আসে, because this forum will give you the opportunity
to understand each other's problem, pain point, constraint, where we can support each other. তারপরে দিনের শেষে সম্মিলিতভাবে আমাদের দায়িত্ব হচ্ছে অর্গানাইজেশনের অবজেক্টিভটাকে এগিয়ে নিয়ে যাওয়া, not pointing finger to each other. That is the main crux of this SNOP forum. সাপ্লাই ম্যানেজমেন্ট, তো সাপ্লাই আমরা কিভাবে করব, ইস্যু থাকবে সাপ্লাইতে, কিভাবে ম্যানেজ করবো কিভাবে সেটি আমরা দেখি। সাপ্লাই ম্যানেজমেন্টের প্রধানত জিনিস হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, আপনার উৎপাদন ক্যাপাসিটি, ফ্যাক্টরির ক্যাপাসিটিটা কি। ফ্যাক্টরি ক্যাপাসিটি বিভিন্নভাবে আপনি ম্যানেজ করতে পারেন, সিজনাল ওয়ার্কফোর্স নিয়ে করতে পারেন, ওয়ার্কফোর্স টাইমলি ফ্লেক্সিবিলিটি, তার টাইমের একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে করতে পারেন, পার্মানেন্ট সিজনাল মিক্স আপ করেও করতে পারেন। সব পার্মানেন্ট নিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, পার্মানেন্ট সিজনাল নিয়ে করতে পারেন। আর আপনার সিজনাল ইনকর্পোরেশন করেও করতে পারেন পার্মানেন্টের সাথে, সাব কন্ট্রাক্টিং করতে পারেন, যেটাকে টোল ম্যানুফ্যাকচারিং বলে। আপনার ফ্যাক্টরিতে ওই পরিমাণ ক্যাপাসিটি নাই, আপনি সেই ক্যাপাসিটিটা, ওইরকম অনেক কোম্পানি আছে যাদের ফ্যাক্টরি বড় কিন্তু তাদের বেচা বিক্রি নাই, আইডিয়াল পড়ে আছে ক্যাপাসিটি, সেই আইডিয়াল ক্যাপাসিটিটাকে আপনি ব্যবহার করতে পারেন, which is called টোল ম্যানুফ্যাকচারিং অথবা সাব কন্ট্রাক্টিং। ফ্লেক্সিবল প্রোডাকশন ইকুইপমেন্ট, আপনার প্রোডাকশন ইকুইপমেন্ট যদি ফ্লেক্সিবল হয়, আপনি যখন যেরকম ডিমান্ড সেই অনুযায়ী সেটাকে ম্যাচ আপ করতে পারেন। ইনভেন্টরি, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, সেকেন্ড হচ্ছে ইনভেন্টরি, কমন কম্পোনেন্ট অ্যাক্রস মাল্টিপল প্রোডাক্টস। যে কোনো প্রোডাক্টের ইনভেন্টরিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ইনভেন্টরি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, আপনার মার্কেটে হয় ওভারফ্লো হবে অথবা আন্ডারফ্লো হবে। আপনার হয় যেটা হবে মার্কেটে স্টক আউট সিচুয়েশন হবে, অথবা বেশি ইনভেন্টরি আপনি প্রডিউস করে বসে আছেন, বেচা বিক্রি নাই, মিনস ইউ আর টাইডিং আপ দ্য মানিস অফ ইউর অর্গানাইজেশন। তো ইনভেন্টরিটাকে সঠিকভাবে প্লেস করলে আপনি সাপ্লাই ম্যানেজ করতে পারবেন। বিল্ড ইনভেন্টরি ফর হায়ার অর প্রেডিক্টেবল ডিমান্ড আইটেমস। যেই ডিমান্ড, প্রোডাক্টের যেই ডিমান্ড বা যেই অংশটাকে প্রেডিক্ট করা যায় সেটার জন্য আপনি ইনভেন্টরি বিল্ড করবেন। ঠিক আছে, আনপ্রেডিক্টেবল সিজনাল হলে পরে একটা বাফার স্টক রেখে দিতে হবে, যে বাফার স্টক বা সেফটি স্টক দিয়ে আপনি আনপ্রেডিক্টেবল ডিমান্ডকে হ্যান্ডেল করতে পারেন। বাজারের সমস্ত জিনিসের উপর আপনার কন্ট্রোল নাই, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এক ধরনের প্রভাব, ওকে, এখন গাজা ইসরায়েলের উত্তেজনার কারণে আরেক ধরনের প্রভাব, সবকিছুই গ্লোবাল মার্কেটকে ইনফ্লুয়েন্স করে। তো এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের কারণে, যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, অনেক সময় আনপ্রেডিক্টেবল ডিমান্ড, যেই ডিমান্ডটা আমরা প্রেডিক্ট করতে পারি না, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। কিন্তু আপনার হাতে যদি সেফটি স্টক বা সেফটি ইনভেন্টরি থাকে, বাফার ইনভেন্টরি থাকে, ইউ ক্যান প্লে অন টু দ্যাট কার্ড, রাইট। আর যেটা সার্টেন প্রেডিক্টেবল, সেটা তো আপনি ধারণা করি আপনি আপনার ইনভেন্টরি, আপনি নিশ্চিত এটা বিক্রি হবে, সেই পরিমাণ ডিমান্ড আপনি বিল্ড করে রাখবেন। এক্সাম্পল, রেডিমেড গার্মেন্টস, যখন বায়াররা ফার্ম অর্ডার দেয় ইউরোপিয়ান মার্কেটে, আপনি ডিজাইন নিচ্ছে, ইটস গ্যারান্টেড, আমি সেই অনুযায়ী ইনভেন্টরি বিল্ড করে রেখে দিব। বাট আমি যদি জানি এই বছর ইউরোপের কোনো একটা কারণে, মানে ব্ল্যাক ফ্রাইডেতে বেচা বিক্রি বেড়ে যাবে, আনপ্রেডিক্টেবল কিছুটা, বাট আমি আন্দাজ করতে পারছি, সেইটাকে সামাল দেওয়ার জন্য আপনি কিছু সেফটি স্টক রেখে দিতে পারেন। যদি কোনো নতুন বায়ার চায় তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। বুঝে গেছে? আনপ্রেডিক্টেবল ডিমান্ডকে হ্যান্ডেল করতে হলে ইউ নিড সাম বাফার স্টক ইন ইউর হ্যান্ড, সো দ্যাট ইউ ক্যান ক্যাটার দ্যাট স্টক এট দ্য টাইম অফ ইউর, মানে অল অফ এ সাডেন নিড। অনেক সময় মার্কেটে আপসার্জ হয় ডিমান্ডের, তাই তো, এটাই বলা হয়েছে। ইনভেন্টরি কন্টিনিউস প্রেসার অর ফর হাই ইনভেন্টরি। হাই ইনভেন্টরি রাখলে কি প্রেসার হয় দেখেন, কাস্টমার সার্ভিস, অর্ডার কস্ট, সেটআপ কস্ট, এগুলো বেড়ে যায়। লেবার এন্ড ইকুইপমেন্ট ইউটিলাইজেশন ভালো হয়, আবার কিছু জিনিস বেড়ে যায়, কিছু জিনিস আবার ইউটিলাইজেশন ভালো হয়। ইকুইপমেন্ট আইডিয়াল বসে থাকার থেকে ইকুইপমেন্টের ইউটিলাইজেশন বাড়াইতে পারেন যদি আপনি বেশি ইনভেন্টরি প্রডিউস করেন। ট্রান্সপোর্টেশন কস্ট আবার বেড়ে যাবে, বেশি ইনভেন্টরি বিল্ড হলে বেশি ইনভেন্টরি আপনাকে পরিবহন করাইতে হবে, সো ইউ নিড ইউর ট্রান্সপোর্টেশন কস্ট উইল বি হাই। সো আপনাকে এগুলি সবকিছু জেনে বুঝে ব্যালেন্সিং কল নিতে হবে, ট্রেড অফ কল। কোয়ান্টিটি ডিসকাউন্ট, আপনার বেশি ইনভেন্টরি থাকলে আপনি প্রাইস ডিসকাউন্ট দিতে পারবেন, কোয়ান্টিটি ডিসকাউন্ট, যে আপনি এই পরিমাণ নিলে আমি 5% ডিসকাউন্ট দিব আমাকে। ইনভেন্টরি যদি আমার কম থাকে তাহলে আমার সেই অপরচুনিটি থাকবে না। অন দি আদার হ্যান্ড, প্রেসার্স ফর লো ইনভেন্টরি হইলে প্রেসারে কি দাঁড়াবে, কারণ আপনার কস্ট অফ ক্যাপিটালের উপর আপনার প্রেসার আছে, তাহলে এই জন্য আপনাকে ইনভেন্টরি কমাইতে হবে। স্টোরেজ এন্ড হ্যান্ডলিং, জায়গা নাই, সো আপনাকে ইউ হ্যাভ টু রিডিউস লো ইনভেন্টরিতে আপনাকে অপারেট করতে হবে, কারণ ওই পরিমাণ স্টোরেজ ক্যাপাসিটি আপনার নাই। ইন্স্যুরেন্স, শ্রিঙ্কেজ, ট্যাক্সেস, এই সমস্ত আসপেক্টেও যদি আপনার
ইম্প্যাক্ট থাকে তাহলে আপনাকে অনেক সময় লো ইনভেন্টরি মেনটেন করতে হয়। তো দ্যাটস ইট, আর বোধহয় নাই। দিস ইজ অল অ্যাবাউট টুডেস স্লাইড, নো প্রবলেম। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, still I am here to answer you. বলেন। এনি ফার্দার কোশ্চেন? এই যে যা আলোচনা করলাম, ইন্টারেস্টিং জিনিস আলোচনা হয়েছে, ডিমান্ড, সাপ্লাই, ডিমান্ড সাপ্লাইকে কিভাবে ব্যালেন্স করতে হয়, এসএনওপি ফোরামের বারে বারে এসছে, কিছু টেকনিক নিয়ে আলাপ করা হয়েছে, ডিমান্ড ফোরকাস্টিং এর টেকনিক নিয়ে আলাপ করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে টেবিল ফর্মে, ফোরকাস্টিং এররটা কি সিম্পল ভাবে আমি বলার চেষ্টা করছি, সিম্পল উদাহরণ দিয়ে, ঠিক আছে। তারপর ডিজনির একটা উদাহরণ আসছে যেটা দিয়ে ডিমান্ড ফোরকাস্টিং করতে গেলে কি কি জিনিস খেয়াল রাখা হয় সেই জিনিসগুলো আলোচনা হয়েছে। লং টার্ম ফোরকাস্টিং ইজ অলওয়েজ রিয়েলি কারেক্ট, যত সময় কাছে আসবে তত আপনার প্রেসিশন আসবে। তো ডিমান্ড ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ডিমান্ড ম্যানেজমেন্টের সংজ্ঞা কি, সাপ্লাই প্ল্যানিং কি, এগুলো সমস্ত জিনিস নিয়ে আলাপ করা হয়েছে। সো এনি কনফিউশন, কোথাও ক্লারিটি বুঝতে পারছেন না বা সামথিং লাইক দ্যাট? আসসালামু আলাইকুম স্যার। স্যার শোনা যাচ্ছে? স্যার জি এম আই ওয়ালাইকুম, জি শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। আচ্ছা স্যার, আমার আমার একটা কোশ্চেন ছিল, হলো যদি একটু যে এই যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা যদি একটু আরেকটু ডিসক্রাইব করতেন তাহলে একটু মনে ভালো হতো। ম্যাড আই এম টকিং অ্যাবাউট ম্যাড। আসলে কি ডেভিয়েশনটা আমি এইভাবে বলি, আমি সিম্পল ভাবে বলি। হ্যাঁ বুঝছি বুঝছি, আপনার ফর্মুলাটা দেখে নিয়েন। ফর্মুলাটা হলো এক জিনিস, আরেকটু হলো সিম্পল মাথায় রাখার চেষ্টা করেন। যে কোনো ফোরকাস্টিং যখন করা হয়, ফোরকাস্টিং কখনোই পারফেক্ট হয় না, ফোরকাস্টিং কখনোই এরর মুক্ত হয় না। মোস্ট অফ দ্য কেসে ফোরকাস্টিং রিয়ারলি বলে কারেক্ট হয়। তো ফোরকাস্টিং যখন আমরা করি তখন আমরা একটা পার্সেন্টেজ বোঝার চেষ্টা করি, কত পার্সেন্ট আমার কি হয়েছে, কারেক্ট হয়েছে। এবং ফোরকাস্টিং এর দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে র্যান্ডম কম্পোনেন্ট। তো র্যান্ডম যত ডেভিয়েশন হবে, ডেভিয়েশন মানে হচ্ছে আপনি যত আপনি রাখতে পারেন তখনই আপনি আপনার প্রেসিশন হয়। আর মিন অ্যাবসলিউট ডেভিয়েশন হচ্ছে আপনি গড় হিসাবে যখন দেখেন, ঠিক আছে, আপনি এভারেজে যখন দেখেন আপনার কি পরিমাণ টাইম ফ্রেম অনুযায়ী, পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3, পিরিয়ড 4 অনুযায়ী কিভাবে আপনার ডেভিয়েশন হয়েছে। আবার মান্থ অনুযায়ী দেখি, কেউ কেউ কোয়ার্টারলি দেখে। সো সেই ক্ষেত্রে আপনি প্রেসিশন, পারফরমেন্স মেজারমেন্টের প্রেসিশনটা আমরা দেখি, মানে একুরেসিটা দেখি। ফোরকাস্টিং একুরেসি দেখলেও যেরকম এরর বোঝা যায়, আবার এরর দেখলেও আপনার পারফরমেন্সটা বোঝা যায়। আমি যদি বলি 2% এরর, তার মানে 98% কারেক্ট। আর আমি যদি বলি 95% প্রেসিশন, মানে আমার ডিমান্ড ফোরকাস্টিং অ্যাকুরেট হয়েছে, তাহলে আমার এরর হলো 5%। এইটা যখন গড় অনুযায়ী আপনি দেখেন একটা পার্টিকুলার পিরিয়ডে, তখনই আপনি আপনার ডেভিয়েশনটা বুঝতে পারেন। এই ডেভিয়েশন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হিস্টোরিক্যাল ডাটা দেখে আমরা বুঝি যে গত এক বছরে যে পরিমাণ মার্কেটিং টিম যে ফোরকাস্টিং দিয়েছিল প্রত্যেক মাস জুড়ে, কয়টা মাসে আমার পারফরমেন্সের ফোরকাস্টিং একুরেসিটা ক্লোজ ছিল। ধরে নেন আপনার অর্গানাইজেশনের টার্গেট ফোরকাস্টিং একুরেসি হচ্ছে 95%, এটা হচ্ছে কেপিআই, বাট জানুয়ারি মাসে হচ্ছে এটা 93%, তারপরের মাসে হচ্ছে 92%, তারপরের মাসে হচ্ছে 96%, এইভাবে গো অন 12 মাসে, ঠিক আছে। তখন আপনাকে যদি বলা হয় যে এভারেজে মিন ডেভিয়েশন, যেটা অ্যাবসলিউট ডেভিয়েশন বা কতটুকু এরর হয়েছে, ডেভিয়েট হয়েছে, সেটা আমাকে কোয়ার্টারলি একটু দেখান তো। তাইলে আপনি দেখবেন 95 হলো আপনার স্ট্যান্ডার্ড, সেটার এগেইনস্টে 3টা কোয়ার্টার করে 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 আপনি দেখবেন যে আপনার মিন হিসেবে কতটুকু ডেভিয়েশন আসছে। যদি দেখা যায় পার্টিকুলার 2টা কোয়ার্টারে ইট ইজ অলমোস্ট ক্লোজ, আর একটা কোয়ার্টারে হে আউট হয়ে গেছে অনেক দূরে, তাহলে ওই পার্টিকুলার কোয়ার্টারে কেন ফোরকাস্টিং এরর বেশি হয়েছে, হোয়াট আর দ্য রিজন, তখন মার্কেটিং টিম বসে অ্যানালাইসিস করতে পারে। বুঝতে পারছি? তো এখানে পারফরমেন্স মেজার, এরর এবং অন এন অ্যাভারেজে আপনার ডেভিয়েশনটা কি, সেই জিনিসটাই সিম্পল ভাবে মাথায় রাখতে হবে। আর ওগুলো হচ্ছে ফর্মুলা, ফর্মুলা তো ফর্মুলাই, বাট আপনাকে সিম্পল জিনিসটাকে মাথায় নিয়ে বুঝতে হবে। এরর যেমন যদি বলা হয় অর্ডার ফুলফিলমেন্ট একুরেসি,
আপনি অর্ডার প্লেস করছেন, কনজিউমার 100টা অর্ডার আসছে মার্কেট থেকে, বাট আপনি 100টা অর্ডার ভিতরে 88টা আপনি অর্ডার ফুলফিল করতে পেরেছেন, তার মানে 12টা আপনি পারেন নাই। এটা কিন্তু এরর না, এটা ফুলফিল করতে পারেন নাই মানে হচ্ছে আপনি অর্ডার ফুলফিলমেন্ট একুরেসি হচ্ছে 88%, 12% আপনি অর্ডার ফুলফিল করতে পারেন নাই। আপনার এই ব্যর্থ হওয়ার জন্য কম্পিটিশন হয়তো ওই 12% শেয়ার বা 12% জায়গা নিয়ে নিতে পারে। তো এই জন্য ডিমান্ড ফোরকাস্টিং অ্যাকুরেসি কারেক্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এররের পরিমাণটা কম হওয়া গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম সাপ্লাই চেনে যারা কাজ করবে তাদেরকে সেটা যোগান দেওয়াটাও একইভাবে গুরুত্বপূর্ণ। সে তখনই যোগান দিতে পারবে যখন মার্কেটিং টিম কনসিস্টেন্টলি ফোরকাস্টিং অ্যাকুরেসিটা কারেক্ট থাকবে। এক মাসে একরকম, পরের মাসে আরেক রকম, এই আপ ডাউন এই ধরনের যদি ফ্লাকচুয়েশন হয়, তখন সাপ্লাই চেনে যারা কাজ করবে তাদের পক্ষেও সেই ডিমান্ডটাকে ফুলফিল করার যে একটা স্পিড, সেটাকে তাল রেখে যোগান দেওয়াটা উড বি ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি কোনো জিনিস চাইলেই আপনি রেডি শেলফে পাবেন না। আপনার সাপ্লায়ার যিনি আপনাকে র মেটেরিয়াল যোগান দেন, তারও সাপ্লায়ার আছে পৃথিবীতে, সাপ্লায়ার 1, সাপ্লায়ার 2, 3, তারও অনেক জিনিস ইম্পোর্টেড করে আনতে হয়। লিড টাইম হয়তো 2.5 থেকে 3 মাস। চাইলেই আপনি এখনই আমার বেচা বিক্রি বেড়ে গেছে এখনই দিয়ে দেন, এটা চাইলেই তো আপনি আনতে পারবেন, হাজির করতে পারবেন। আজকে টেক দ্য এক্সাম্পল অফ সিগারেট ইন্ডাস্ট্রি। টোবাকো ইজ এগ্রিকালচারাল প্রোডাক্ট, এটা মাঠে হয় ফসল, অন্য যে কোনো ফসলের মতন এটা একটা ফসল, 4 মাসের ফসল, এটা একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে? অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর এর ভিতরে এটা প্লান্টেশন করা হয়, তারপর এটা বড় হয়, নার্চার করা হয়, হারভেস্টিং হয়, এটা একটা বাইং এর প্রকিউরমেন্ট সাইকেল আছে। আপনার টোবাকো যদি হঠাৎ করে শর্টেজ হয়, সিগারেট বেচা বিক্রি বেড়ে গেল, আপনার যে ইনভেন্টরি ছিল র টোবাকো সেটা শেষ হয়ে আসছে, হঠাৎ করে যদি আপনি এমন সময় এটা চান, ওই সময় তো তামাক চাষ হবে না, কোথাতে দিবে? বুঝাইতে পারছি আমি? সো জি স্যার, জি perfect. ডিমান্ড ফোরকাস্টিং অ্যাকুরেসির সাথে সাপ্লাই চেনের একটা বিরাট রিলেশনশিপ আছে। আদারওয়াইজ বেশি ইনভেন্টরি হবে অথবা কম ইনভেন্টরি হবে, বেশি ইনভেন্টরি লেভেলও খারাপ, কমও খারাপ। বেশি হলে ওভার স্টক হবে, আপনার টাকা ব্লক হয়ে আছে, আপনার বেচা বিক্রি নাই। আর যদি আন্ডার স্টক হয়, আপনার মার্কেটে ডিমান্ড আছে কিন্তু আপনার ইনভেন্টরি আপনি প্রডিউস করতে পারেন না ফ্যাক্টরিতে, যেই কারণে কম্পিটিশন আপনার কিছু পার্সেন্টেজ খেয়ে ফেলছে আপনার মার্কেট শেয়ার। আর সবসময় মনে রাখবেন, দিস ইজ এ কাট থ্রোট কম্পিটিটিভ মার্কেট। ওয়ান্স ইউ লুজ ইউর মার্কেট শেয়ার, অনেক সময় এটা ফিরে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। অনেক সময় অনেকেই বলে গন ফরএভার, এত সোজা না, কেউ কাউরে জায়গা দিবেন 100 টাকা। বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার, জি স্যার, it's clear, sir. ওকে Sir, ওকে, I have কনসেপচুয়ালি another বুঝেন। question. জি Yes, sir. Yes, sir. Yes. Sir, I have another question, sir. For example, external environment থেকে তো যদি স্যার যেমন প্রেশার আছে, যেমন স্যার আফগানিস্তানে যেরকম এখন স্যার ওই যে টোবাকো চাষ করা হলো নিষিদ্ধ হয়েছে, স্যার ওখান থেকে যারা ইম্পোর্ট করতো ওরা স্যার কি ধরনের অল্টারনেটিভ অ্যাকশন নিচ্ছে? আফগানিস্তানে কি নিষিদ্ধ হয়েছে? স্যার ওই যে টোবাকো চাষ করা নিষিদ্ধ হয়েছে স্যার, তালেবান সরকার। না, আফগানিস্তান থেকে কেউ ইম্পোর্ট করে না। আফগানিস্তানে গাঁজা টাজা এগুলো চাষ হয়, ওগুলো আচ্ছা, বিভিন্ন দেশে যায়। আফগানিস্তান ইজ নট এ টোবাকো গ্রোয়িং কান্ট্রি। আফগানিস্তানে টোবাকো কেউ নেয় না। এখন ধরেন পৃথিবীতে নাম্বার 1 টোবাকো গ্রোয়িং কান্ট্রি হচ্ছে ব্রাজিল ইন টার্মস অফ ভলিউম, বাংলাদেশ সেকেন্ড হাইয়েস্ট। এখন বাংলাদেশের সরকার যদি তামাক চাষ বন্ধ করে দেয়, তাহলে এই ডিমান্ডটা কোনো না কাউরে তো ফিল করতে হবে, আদারওয়াইজ বিরাট ক্রাইসিস হবে গ্লোবাল টোবাকো মার্কেটে। কারণ বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট টোবাকো প্রডিউসিং কান্ট্রি আফটার ব্রাজিল ইন টার্মস অফ টোটাল ভলিউম আই এম টকিং অ্যাবাউট। সো এটা যদি সরকার যদি বন্ধ করে দেয় কোনো আইন করে, তাহলে এই পরিমাণ ইন্ডাস্ট্রি টোবাকোটা তো কোথাও না কোথাও প্রডিউস হতে হবে, নাইলে এটা নিয়ে ক্রাইসিস হবে, শর্ট থাকবে সবসময়। তখন যেই দেশে টোবাকো চাষ হয় সেই দেশে ডিমান্ড বেড়ে যাবে, তখন অনেক বেশি হ্যাঁ, পয়সা দিয়ে কিনতে হবে, প্রাইস বেড়ে যাবে। হ্যাঁ, প্রাইস বেড়ে যাবে। এটি তো সিস্টেম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো সো মাচ। ডিমান্ড এন্ড সাপ্লাই বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইকোনমিক্স এর বেসিক জিনিস, বাট বিজনেসেরও বেসিক জিনিস, সাপ্লাই চেনেরও বেসিক জিনিস। টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড, ওই যে বলছে ডিমান্ড বুঝতে হলে প্রথমে ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দ্য কি কাস্টমারকে বুঝতে হবে, হোয়াট দ্য কাস্টমার ওয়ান্ট, কাস্টমার কি চায়, তার চাহিদাটা কোথায়, তার পেইন পয়েন্ট কোথায়, তার ব্যথা কোথায়, সে কি ফিচার চায়, কি এক্সাইটমেন্ট চায়, ইউ গট টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এই বোঝার দায়িত্বটাই হচ্ছে মার্কেটিং এর কাজ, কারণ তারাই কাস্টমারকে সরাসরি ডিল করে। ওইটা বুঝে তারা সাপ্লাই চেইনকে পাস করতে পারে এই ইনফরমেশনটা, তাইলে অনলি দেন ইট উইল বি এ ফ্রুটফুল সলিউশন। আপনি যদি কাস্টমারকে না বুঝেন, কাস্টমারের ট্রেন্ড না বুঝেন, তার চাহিদা না বুঝেন, তার ভ্যালু প্রপোজিশন না বুঝেন, কি ধরনের ভ্যালু এডিশন সে চায়, প্রোডাক্ট ফিচার চায়, এটা না বুঝলে হবে না। অ্যাপেলের 15
তারপর 16 আসবে, 16 প্রো আসবে, 17 আসবে, হোয়াট এভার দ্য নেম হবে। ওরা ওদের যে আইফোনের কথা বলতেছি আমি। আইফোন যদি আপনি আন্ডারস্ট্যান্ড না করেন কনজিউমারকে, তাহলে কি প্রতিনিয়ত 1 বছর পরে 1.5 বছর পরে মডেল চেঞ্জ করতে পারবেন? আপনি তো স্টাক হয়ে যাবেন। বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দেয়ার কাস্টমার, কি চায়। আইফোন প্রো, 15 প্রো, 16 কি হবে আই ডোন্ট নো, সরি। বাট ইফ ইউ স্টাক, আপনি যদি কোনো আগ্রহ না দেখান আপনার কাস্টমার কি চায়, তাহলে আপনি ডিমান্ড ম্যানেজ করতে পারবেন না। তো আপনার কম্পিটিশন ভালো বুঝে ফেলবে, তারা ওই অনুযায়ী প্রোডাক্ট নামায় দিবে, নতুন এনপিএ নিয়ে আসবে উইথ ডিফারেন্ট ফিচার, ডিফারেন্ট এক্সাইটমেন্ট, ডিলাইটফুল জিনিস নিয়ে আসবে, সেলিং প্রপোজিশন অনেক স্ট্রং হবে। সো ওই ওই যারা এক্সাইটেড কনজিউমারের তো প্রোফাইল আছে, স্যাটিসফায়ার, ডিস্যাটিসফায়ার, তারপরে আমরা বলি হচ্ছে এক্সাইটার ও ডিলাইটার। যারা এক্সাইটার ও ডিলাইটার তারা তো নতুনত্ব খুঁজে, তাদেরকে তো মনোটোনাস জিনিস দিয়ে আপনি বেশি দিন করে দিতে পারবেন না। মানডেইন ওয়েতে আপনি তো তাকে বেশি দিন রাখতে পারবেন না আপনার সাথে, because they always find some excitement through different features, value addition. So ওই এক্সাইটমেন্টটাকে আপনাকে অব্যাহত রাখতে হলে you got to be very conscious about what they are actually asking from you. ওই নিড অনুযায়ী যখন আপনি ফুলফিল করতে পারবেন, only then they will be with you, otherwise they will be deviated from you. সে আপনার থেকে চলে যাবে, চলে যে তার কাছেই যাবে যে তার এই নিডটাকে দিতে পারে। ওকে, এনি আদার কোশ্চেন? সো ফার কেমন লাগছে আপনাদের সিএসসি? দিস ইজ এ 4th ক্লাস। ভালো লাগছে স্যার। আর কিন্তু যদি আমরা অফলাইনে ক্লাসগুলো করার সুযোগ পেতাম, আই থিঙ্ক আমরা আর একটু ফোকাসড থাকতে পারতাম। হ্যাঁ, অনেকে ক্যামেরা বন্ধ করে কি করছে আমি তো দেখতে পাচ্ছি না। ইন পার্সন ক্লাস হলে আই কুড সি এভরিওয়ানস ফেস, আই কন্ট্যাক্টটা ভালো হইতো। বাট এখন তো এইভাবেই চলতেছে, ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধাও আছে। সে ফর এক্সাম্পল আই এম সিটিং ইন মাই হোম, আই এম টেকিং ক্লাস। ইন পার্সন হইলে অনেক সময় রাস্তায় জ্যাম, এই আপনাদের আসা, অনেকে টাইম ঠিক মতন মেলানো, জ্যাম, সবকিছু ঠেলে ঠুলে, তার থেকে এটা একটা বেটার প্ল্যাটফর্ম। হ্যাঁ, ইন পার্সন হলে উড হ্যাভ বিন বেটার, বাট এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধাটা আমরা নিচ্ছি, তো সবার জন্য সুবিধা হচ্ছে। ইফ সামওয়ান ইজ সিটিং ফ্রম রুয়েট থেকে যদি কেউ জয়েন করতে চায় রাজশাহী বা চুয়েট থেকে, হি অর শি ক্যান জয়েন ফ্রম রাজশাহী or চিটাগং। ইন পার্সন হলে তো এই সুযোগ থাকবে না আবার। So every modality has some pros and cons. So enjoy your CSCA courses. So এগুলো আপনাদেরকে প্রফেশনাল লাইফে যখন এমবার্ক আপন করবেন, as I said earlier in the beginning of my discussion, it will help you tremendously. আপনারা অনেকেই চাকরিতে যাবেন, ইন্টারভিউ ফেস করবেন, this will clearly stand out from your peers যদি আপনারা এগুলো সঠিকভাবে আত্মস্থ করতে পারবেন এবং করেন, এবং আপনাদের আর্টিকুলেশনের মাধ্যমে ইন্টারভিউ বোর্ডে এগুলো কিছু সাপ্লাই চেনের অ্যাঙ্গেলে ব্যাখ্যা দিতে পারেন, উড বি অ্যাডেড অ্যাডভান্টেজ ফর ইউ। তখন যারা এমপ্লয়ার তারা ভাববে যে ইয়েস, কারণ আপনি তো সিভিতে লিখবেন আপনি সিএসসিএ করছেন, ওয়ার ইজ দ্য রিফ্লেকশন। এরকম যে একটা কোর্স করে আসলেন প্রফেশনাল প্ল্যাটফর্মে, আপনার কথাবার্তায় তো সেটার কোনো রিফ্লেকশন নাই। ইফ ইউ ক্যান গিভ দ্যাট রিফ্লেকশন, ইট উইল অলওয়েজ মেক ইউ লিটল আপার হ্যান্ড কম্পেয়ার টু ইউর পিএস। তারপরে বুঝতে সুবিধা হবে, একটা অর্গানাইজেশনে জয়েন করার পরে এই টার্মিনোলজি জানা থাকলে আপনার বুঝতে সুবিধা হবে বিজনেসটা কি, এই যে বেসিক ধারণাটা অনেক হেল্পফুল হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের একটা কোর্স খুবই হেল্পফুল আপনাদের জন্য। এবং 12টা ক্লাস যে হয়, ইউটিলাইজ দিস অল দ্য ক্লাসেস। ক্লাসগুলি অনেকে রেকর্ডিং শুনে, অনেকে লাইভ ক্লাসে আসে না। সো 12টা ক্লাস 12 জন রিসোর্স নেয়, ডিফারেন্ট রিসোর্সেস সাপ্লাই চেইন ফ্র্যাটার্নিটি থেকে। So আমি BAT তে 20 years, I have done 13 roles in different roles and capacities of supply chain, primarily leaf supply chain, পরে factory operation, product and quality assurance, so দেখছি আমি লাস্টে। I work in Bangladesh, different areas, different roles and capacity. I worked in PTC, Pakistan Tobacco Company. I worked in Brazil also. Brazil কে টোবাকো ইন্ডাস্ট্রি মক্কা বলা হয়। সো আমাদের সময় কিন্তু এই ধরনের কোর্স ছিল না, আমরা ওই যে হাতে করে করেই এগুলো কিন্তু শিখেছি।
সো আপনাদের এখন যেহেতু এই ধরনের প্ল্যাটফর্ম আছে, ইউটিলাইজ দিস কাইন্ড অফ প্ল্যাটফর্ম। এখন নিজেকে রেডি প্রোডাক্ট হিসেবে রেডি রাখতে হবে। সবাই চায়, আপনাকে হায়ার করা হয়েছে ডে 1 থেকে, হয়তো নতুন নিউ কামারের ক্ষেত্রে একটু আছে, ঠিক আছে 1 মাস বুঝে নেয় 2 মাস, সবাই চায় রেডি প্রোডাক্ট, কিছু না কিছু জেনে আসুক, রাইট? সো ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন না থাকে উই ক্যান র্যাপ আপ। অল দ্য বেস্ট উইশেস ফর ইউ রেস্ট অফ দ্য ক্লাসেস, এন্ড আপনারা সবাই CSCA সার্টিফিকেশন অ্যাচিভ করেন। আপনারা সাপ্লাই চেনের প্রফেশন অনেকেই বেছে নেবেন, তাদের জন্য আমি মনে করি এটা গুড বিগিনিং। সাপ্লাই চেন বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সাপ্লাই চেন এখন বিজনেসের অন্যতম ইন্টিগ্রাল পার্ট। একসময় খালি মার্কেটিং দিয়ে ধরা হইতো, এখন কিন্তু তা না। অনেক অর্গানাইজেশনে মার্কেটিং এন্ড সাপ্লাই চেন খুবই সমান সমান গুরুত্ব পায়। একটা বিজনেসকে শেপ আপ করতে গেলে সাপ্লাই চেনের গুরুত্ব অনেক বেশি। সো সাপ্লাই চেনের যারা আপনারা মন স্থির করেছেন বা করবেন, তাদের আমি মনে করি এই ধরনের কোর্স অনেক উপকার হবে। ওকে, টু স্টার্ট ইউর জার্নি ইন প্রফেশনাল লাইফ, প্রফেশনাল ক্যারিয়ারে। সো ঠিক আছে, অল দ্য বেস্ট। ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ও কোশ্চেন মনে হচ্ছে আব্দুল্লাহ প্রবাল, ঢাকা ইউনিভার্সিটি লেখা আপনার ইয়েতে। ইয়েস, ইউ রেজড ইউর হ্যান্ড। হ্যালো, KM আব্দুল্লাহ প্রবাল, ইউ রেজড ইউর হ্যান্ড। এটা কি এমনি রেজ হয়ে গেছিল না ইউ হ্যাভ এ কোশ্চেন? হ্যালো, যদি কোশ্চেন না থাকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন সবাই, অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। জি জি জি, কিপ ইন টাচ, কোনো এক সময় হয়তো আপনাদের সাথে দেখা হতে পারে, নো প্রবলেম। আপনাদের ব্রাইট ফিউচার যেন আরো ব্রাইট হয় সেই শুভকামনা রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।